আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। লার্নিং স্কুলের পক্ষ থেকে আরো একটি দুর্দান্ত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করছি। সবার প্রথমেই যেটা জানতে চাই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে এনশিওর করবেন। ইজ এভরিথিং অল রাইট অর নট? প্লিজ এনশিওর মি ওয়ান থিং, ইজ এভরিথিং অল রাইট অর নট? Okay, fine. So today in this video, we are going to talk about some important questions that might be helpful for your upcoming exam, especially primary exam. So you guys should join with us and take this class very carefully. So please join with us and share this live session with your friends and colleagues. So সবাই একটু দ্রুত জয়েন হবেন এবং একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকের ক্লাসটা দুর্দান্ত হতে যাচ্ছে। রাত পোহালেই দুই একদিন পরেই মানে 2-4টা রাত পোহালেই আমাদের পরীক্ষা। তাই পরীক্ষার আগে সব থেকে সহজ কাজ বা সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে অনেক অনেক কোয়েশ্চেন দেখা। তাই যে যত বেশি প্রশ্ন দেখবেন সে তত বেশি ভালো করবেন এবং সেই প্রশ্নগুলো যদি হয় গঠনমূলক, যুক্তিযুক্ত, ব্যাখ্যা সহ, সেটা কিন্তু আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থী, সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা লাইভটা এখনই শুরু করে দিব। বাট তার আগে যেটা জানতে চাই সেটা হচ্ছে সবাই লাইভটা শেয়ার করেছেন কিনা। লাইভটা শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দিবেন। আজকের এই চমৎকার ক্লাসটা আমি আপনাদের উপহার দিতে চাচ্ছি। আমি আপনাদেরকে বরাবরই চমৎকার ক্লাসগুলো উপহার দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজকের ক্লাসে একটু ডিফারেন্ট। পরীক্ষার সামনে আমি সেরা সেরা প্রশ্নগুলো বাছাই করেছি বিভিন্ন টপিক থেকে, আমাদের শর্ট সাজেশন থেকে। তাই আমি বলবো যেটা যে আপনি অবশ্যই লাইভটা শেয়ার করে একটু শেয়ার ডান লিখবেন। একটু শেয়ার করে শেয়ার ডান লিখবেন, আর কিচ্ছু না। জাস্ট একটু শেয়ার করবেন, আর কিচ্ছু লাগবে না, একটু শেয়ার করবেন, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না, একটু লাইভটা শেয়ার করবেন। সব ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাবেন। একটু একটা মজার একটা টেকনিক দিয়ে শুরু করি, ঠিক আছে? একটা বানান দিয়ে শুরু করি, একটা বানান দিয়ে ক্লাসটা শুরু করি। একটা বানান আছে, সেটা কি বলেন তো? একটা বানান আছে যে অ্যাক্সেলারেটে, হ্যাঁ, অ্যাক্সেলারেট একটা বানান আছে। তো একটা বানান দিয়ে শুরু করি, একটা স্পেলিং টেস্ট দিয়ে ক্লাসটা শুরু করি। ব্যাপারটা কিরকম, এটা কিভাবে মনে রাখা যায়? এই যে এসি, এটাকে মনে রাখতে পারেন হচ্ছে এক। সেলে, CELE, সেলে, যদিও সেলে বানানটা অন্যরকম। এক সেলে রাতে, একটা বানান দিয়ে শুরু করতেছি, এক সেলে। এই যে RATE মানে কি বলেন তো? RATE মানে হচ্ছে রাতে, তার মানে দাঁড়াইলো কি? এক সেলে রাতে। এইভাবে কিন্তু অনেক বানান টেকনিক শেখা যায়, আমরা অনেকগুলো বানান শিখবো। হ্যাঁ, এইভাবে একটা বানান আমরা শিখবো, আরো বিভিন্ন স্টাইলে আমরা শিখবো। প্রথমে ক্লাসটা শুরু করলাম একটা ইম্পর্টেন্ট বানান দিয়ে, স্পেলিং টেস্ট দিয়ে। অ্যাক্সেলারেটে, হ্যাঁ, অ্যাক্সেলারেট, অ্যাক্সেলারেটে, হ্যাঁ, এটার উচ্চারণটা কিরকম? অ্যাক্সেলারেটে। তো আমরা এরকম পড়তে পারি, অ্যাক্সেলারেটে, এক এসি, এক সেলে, CELE, সেলে, অ্যাক্সেলারেটে, RATE, রাতে। তার মানে অ্যাক্সেলারেটে। এই টেকনিকে কিন্তু আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? অ্যাক্সেলারেটে একটা ইম্পর্টেন্ট স্পেলিং দিয়ে আমরা শুরু করলাম, অ্যাক্সেলারেটে, ঠিক আছে? অ্যাক্সেলারেট। এটার বানানটা কিভাবে শিখতে পারি আমরা? অ্যাক্সেলারেটে। এইভাবে। কি মজার না বলেন? টেকনিকটা মজা কিনা বলেন? সবাই শেয়ার করবেন, এখনো 500 মানুষ শেয়ার করেন নাই। অ্যান্ড আজকে আমি কি পড়াবো সেটা একটু আমি জানাই। আজকে যেটা পড়াবো সেটা হলো যে আমি প্রায় মোটামুটি ভাবে টপ লেভেলের কিছু গ্রামার আছে, যেমন জিরান, পার্টিসিপল, নাম্বার, জেন্ডার, যেগুলো ধানমরিচের মতো কঠিন, প্রিপোজিশন, সবগুলো নিয়ে প্রায় খুব দারুণ একটা মানে কোয়েশ্চেন প্যাটার্ন বানাইছি, যেগুলো থেকে আমরা প্রশ্ন করব। তা আপনারা রেডি তো? আর ইউ রেডি ফর দ্যাট? ইউ গাইস, আর ইউ রেডি? আপনারা সবাই রেডি কিনা বলেন? সবাই রেডি তো নাকি? সবাই রেডি? সবাই লাইভটা শেয়ার করছেন? সবাই রেডি এবং সবাই লাইভটা শেয়ার করছেন কিনা বলেন? ঠিক আছে, সবাই শেয়ার করছেন, থ্যাংক ইউ সো মাচ। চলেন শুরু করি। তাহলে প্রথম প্রশ্ন, সবাই রেডি তো না? খাতার মধ্যে আজকে লিখবেন, আসেন। প্রথম প্রশ্ন, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, জিরান, পার্টিসিপল, প্রিপোজিশন। আজকে আমরা পড়বো জিরান, পার্টিসিপল, প্রিপোজিশন এবং কি বলেন তো, নাম্বার, জেন্ডার, অনেক কিছু পড়বো আমরা আজকে। তাই সবাইকেই দ্রুত জয়েন হয়ে যেতে হবে। আমি আর দেরি করবো না, অলরেডি আমরা 2-4 মিনিট দেরি করে ফেলছি। ওকে, 1 নাম্বার প্রশ্ন দেখেন আপনার জন্য। প্রথম প্রশ্ন যে রিডিং, এইটা কি? রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। রিডিংটা কি? রিডিংটা কি জিরান নাকি পার্টিসিপল? জিরান এবং পার্টিসিপলের একটা সহজ টেকনিক কিন্তু আমরা দিয়েছিলাম, যে আমরা যদি কিভাবে দিয়েছিলাম বলেন তো, যে ভার প্লাস আইএনজি যুক্ত জিনিসটাকে যদি আমরা কন্টিনিউয়াস করি, সেটা যদি কন্টিনিউয়াস হয়, মিনিংফুল কন্টিনিউয়াস হয়, সেটা জিরান, আর মিনিংফুল না হইলে কি? ওইটা পার্টিসিপল। 1 নম্বর প্রশ্নটা খেয়াল করেন, রিডিং
আমি আপনাকে বলছিলাম সাবজেক্ট হিসেবে কারা কারা হয় খেয়াল করবেন। সাবজেক্ট হিসেবে নাউন হয়, সাবজেক্ট হিসেবে প্রোনাউন হয়, তাই না? সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হয়, তারপর সাবজেক্ট হিসেবে কি হয় বলেন তো? সাবজেক্ট হিসেবে জিরান্ড হয়, সাবজেক্ট হিসেবে কি হয়? ইনফিনিটিভও হয়, সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ হয়, হয় কি হয় না বলেন তো? হয়। তাহলে দেখেন এই যে রিডিং, এটা জিরান কেন? এই যে দেখেন ভার্বের আগে বসছে, এই যে ইজ হইলো ভার্ব, তাহলে ভার্বের আগে রিডিং। রিডিং কি নাউন? না। রিডিং কি প্রোনাউন? না। রিডিং কি ইনফিনিটিভ? না। দেখেন বাক্যটা খেয়াল করেন, রিডিং কি? এই রিডিংটা কি নাউন? না। এটা কি প্রোনাউন? না। এটা কি নাউন ফ্রেজ? না। এটা কি ইনফিনিটিভ? না। তাহলে এটা কি? বাকি একটা আছে জিরান, তাই না? তাহলে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে কি হয়? জিরান্ড হয়। ক্লিয়ার? জিরান্ড হয়। মিনিংফুল কন্টিনিউয়াস না, এটা মিনিংফুল কন্টিনিউয়াস না, এটা আমি জানি, বাট আরেকটা টেকনিক শিখিয়ে দিলাম। সাবজেক্ট হিসেবে হতে পারে নাউন, প্রোনাউন, জিরান্ড, ইনফিনিটিভ, নাউন ফ্রেজ। তার মানে রিডিংটা নাউনও না, প্রোনাউনও না, ইনফিনিটিভও না, নাউন ফ্রেজও না, তার মানে এটা জিরান্ড। তার মানে এটা 100% কি? জিরান্ড। আবার অবজেক্ট হিসেবেও জিরান্ড হইতে পারে, তবে আমরা জিরান্ড পার্টিসিপলের একটা টেকনিক শিখছি, সেটা কি আমি দেখাই দিতেছি। এখন এরকম একটা প্রশ্ন আপনারা যদি দেয়, এরকম না দিয়ে যদি আপনাকে এরকম একটা প্রশ্ন দেয় যে রিডিং বুক, যদি এরকম দেয় যে রিডিং বুক ইজ আ গুড হ্যাবিট, রিডিং বুক, দেখেন রিডিং বুক ইজ আ গুড হ্যাবিট, যদি এরকম বলে রিডিং বুক ইজ আ গুড হ্যাবিট, তাহলে এখানকার রিডিংটা কি জিরান না পার্টিসিপল? এইখানকার রিডিংটা কি জিরান না পার্টিসিপল? বলেন এটা কি জিরান হবে? এখন এইটা কি জিরান হবে কিনা? তারপর বি নাম্বার, এটা কি পার্টিসিপল হবে কিনা? বলেন এটা কি জিরান হবে নাকি পার্টিসিপল হবে? বলেন তো এটা কি জিরান হবে নাকি পার্টিসিপল হবে? এটা একটু বলবেন আমাকে প্লিজ। সবাই কি এখনো রেডি না? না, এটা কি জিরান্ড হবে নাকি পার্টিসিপল? রিডিং বুক। আপনি কি করবেন? মিনিংফুল কন্টিনিউয়াস হইলে ওইটা পার্টিসিপল, আর যদি না হয় এটা জিরান্ড। ভার প্লাস আইএনজি যুক্ত শব্দটাকে দিয়ে যদি মিনিংফুল কন্টিনিউয়াস করা যায় ওটা পার্টিসিপল, আর কন্টিনিউয়াস না করা গেলে জিরান্ড। তাহলে এ বুক ইজ রিডিং, আপনি যদি এরকম লেখেন এ বুক ইজ রিডিং, কি লেখেন? এ বুক ইজ রিডিং, তাহলে বলেন এটা কি মিনিংফুল কন্টিনিউয়াস হয়েছে? এটা কি মিনিংফুল হয়েছে? একটা বই কি রিডিং করে? বলেন এটা কি মিনিংফুল হয়েছে কিনা? হয় নাই। কিন্তু এটা যেহেতু মিনিংফুল হয় নাই, তার মানে এটা কি না? এটা জিরান না। এটা কি বলেন? এটা পার্টিসিপল না, এটা কি? জিরান। রিডিং বুক। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। সবাই শেয়ার করতে হবে, সবাইকে কিন্তু লাইভটা শেয়ার করতে হবে, তা নাহলে কিন্তু ক্লাস হবে না। সবাইকেই উড়াধরা লাইভটা শেয়ার করতে হবে। আমি কিন্তু জিরান পার্টিসিপল অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার আনছি, তাই না? এটা কি জিরান নাকি পার্টিসিপল? বলেন এ বুক ইজ রিডিং, এরকম হয় কি না? এ বুক ইজ রিডিং, এটা কি হয়? এ বুক ইজ রিডিং, একটা বই রিডিং পড়তেছে, এরকম হয় কি না? হয় না, তাই না? যেহেতু হয় না, তাহলে এটা কি? বলেন সবাই একটু উত্তর দিবেন তাড়াতাড়ি। সবার এতটুকু ক্লিয়ার হয়েছে? এইটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই, এইটুকু ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই। সবার এইটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ফাইন। তারপরে দেখেন আমরা 2 নম্বরে যাব। দেখেন হি অ্যাভয়েড মেকিং দ্য সেম মিস্টেক, হি অ্যাভয়েড মেকিং দ্য সেম মিস্টেক। ক্লিয়ার? একদম ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ওকে, দেখেন এইটা দেখেন 2 নাম্বার, সেম সেম প্রশ্ন। আগে জিরান পার্টিসিপল দিয়ে অনেকগুলো দেখবো আমরা। হি অ্যাভয়েডেড মেকিং দ্য সেম মিস্টেক এগেইন। তাহলে দেখেন অ্যাভয়েডেড, অ্যাভয়েডেড এর পরে কি আছে? ভার প্লাস আইএনজি আছে। তাহলে এটা 100% কি? এটা 100% একটা জিরান। কেন জিরান বলেন তো? কারণ এটা ভার্বের পরে অবজেক্ট হিসেবে আছে, তার মানে অবজেক্ট হিসেবে কি হয়? জিরান্ড হয়। অবজেক্ট হিসেবে কি হয় বলেন তো? জিরান্ড হয়। এই জন্য হি অ্যাভয়েডেড মেকিং, মেকিংটা কি? জিরান্ড। তাহলে এখানে ভার্বের অবজেক্ট হিসেবে জিরান্ড হয়েছে। তাহলে উত্তরটা কি বলেন তো? ডি নাম্বার। ক্লিয়ার? হি অ্যাভয়েড মেকিং। ওকে, ফাইন। আরেকবার বুঝাবো? আচ্ছা, এই কনসেপ্টটা আমি আরেকবার ক্লিয়ার করতেছি, দাঁড়ান। এই কনসেপ্টটা আমি আরেকবার ক্লিয়ার করতেছি, এই যে এই জায়গাটাতে ক্লিয়ার করতেছি। আপনি কিছু শব্দ নেন, যেমন আপনি নেন এ রিডিং বুক, প্রথমে আপনি নেন এ রিডিং বুক, প্রথমে আপনি নেন রিডিং এ রিডিং বুক, তারপর নেন হচ্ছে এ সুইমিং স্নেক, এ সুইমিং স্নেক, হ্যাঁ, একটি সাঁতারু সাপ,
তারপর আপনি নেন হচ্ছে এ ফ্লাইং বার্ড, আপনি নিতে পারেন এ ফ্লাইং বার্ড। তারপর আপনি কি নিতে পারেন বলেন তো? আপনি নিতে পারেন এ সিঙ্গিং বার্ড, এটা নিতে পারেন কিনা? আরে আপনি নেন এ রানিং স্টোন, এ রানিং স্টোন, এটা নেন এ রানিং স্টোন। খুব শর্টকাটে বোঝা দিই, ঠিক আছে? এ রানিং স্টোন। আজকে কোনো টপিক নাই, আজকে ভ্যারিয়াস কাইন্ডস অফ কোয়েশ্চেন। শোনেন, প্রত্যেকদিন টপিক পরে আলাপ নাই। আজকে আমরা যেটা করতেছি যে বিগত বছরের সব থেকে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো আছে ওগুলোকে আনতেছি। ক্লিয়ার? সো ব্যাপারটা খেয়াল করবেন। তো জিরান কেমন হবে? আপনি যখন এই মাঝখানের ভার্ব প্লাস আইএনজি দিয়ে যখন কি করতে পারবেন, মিনিংফুল কন্টিনিউয়াস করতে পারবেন, যখন সেটা মিনিংফুল কন্টিনিউয়াস হবে তখন ওইটা পার্টিসিপল হবে। যখন মিনিংফুল কন্টিনিউয়াস হবে না তখন সেটা জিরান্ড হবে। যেমন এভাবে লেখা যায় এ বুক ইজ রিডিং। দেখেন এ বুক ইজ রিডিং, এটা কিন্তু মিনিংফুল হয় নাই। তো যেহেতু মিনিংফুল হয় নাই তাহলে এটা কি না, জিরান্ড না, এটা পার্টিসিপল। মিনিংফুল হয় নাই। এ সুইমিং স্নেক, তাহলে আমি যদি বলি এ স্নেক ইজ সুইমিং, এ স্নেক ইজ সুইমিং, তার মানে এটা মিনিংফুল হয়েছে কি হয় নাই বলেন? হয়েছে। তাহলে মিনিংফুল হয়েছে। তাহলে এটা যেহেতু মিনিংফুল হয় নাই তাহলে এটা জিরান্ড, এটা মিনিংফুল হয়েছে, এটা পার্টিসিপল। এ ফ্লাইং বার্ড, এটা কি মিনিংফুল হয় কিনা দেখেন, এ বার্ড ইজ ফ্লাইং, হয় তো, তাই না? তাহলে যেহেতু মিনিংফুল হয় তাহলে এইটাও কি বলেন তো, এইটাও পার্টিসিপল, এইটাও পার্টিসিপল। এই রানিং স্টোন, অনেক সময় পরীক্ষা আসে এই স্টোন ইজ রানিং, মানে এই পাথরটা কি করতেছে, ঘুরতেছে, তার মানে এটাও মিনিংফুল হয়। তাহলে এটা কি বলেন তো, পার্টিসিপল। সোজা কথা, যেটা মিনিংফুল হয় ওইটা পার্টিসিপল, যেটা মিনিংফুল হয় না ওইটা কি, জিরান। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু জানতে চাই, সবার ক্লিয়ার কিনা, সবার এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ? আপনাকে সিকোয়েন্স বুঝতে হবে দাদা ভাই, প্লিজ দয়া করে সিকোয়েন্স বুঝতে হবে যে কি পড়াচ্ছি। প্রথমত আমরা আজকে জিরান পার্টিসিপল দেখব, এরপরে নাম্বার, জেন্ডার, প্রিপোজিশন, এগুলো ধারাবাহিকভাবে টপ 50টার মতো প্রশ্ন রেডি করা হয়েছে যাতে এখান থেকে প্রশ্ন কমন পড়ে। কথাটা বোঝার চেষ্টা করবেন। ক্লিয়ার হয়েছে? এখন বুঝছেন? তার মানে মাঝখানের এই ভার প্লাস আইএনজি দিয়ে যদি মিনিংফুল কন্টিনিউয়াস হয় তাহলে ওটা পার্টিসিপল, আর মিনিংফুল না হইলে ওইটা জিরান। সোজা কথা। হ্যাঁ, আমি ওইটাই করতেছি কিন্তু স্টুডেন্টরা বুঝতেছে না, এই জন্য আমি এই কাজটা করছি। ক্লিয়ার হয়েছে? সব ক্লিয়ার? ওকে ফাইন। আসেন, এই যে বক্সটা মুখস্থ করে ফেলবেন ডিরেক্ট, কোনো কথা হবে না। এই বক্সটা স্ক্রিনশট দেন সবাই, এই বক্সটা স্ক্রিনশট দিবেন। কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই সকল ভার্বের পরে সবসময় জিরান্ড হয়, ঠোঁটাস্থ করবেন। প্র্যাকটিস, চর্চা করা। এই ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি পান, জিরান্ড। এখানে যতগুলা ভার্ব আছে, প্র্যাকটিস, প্রেফার, পোস্টপোন, কিপ, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, মাইন্ড, মেনশন, অ্যাভয়েড, এই সকল ভার্বগুলোর পরে যদি ভার্ব প্লাস আইএনজি আকারে কেউ থাকে ওইটা জিরান্ড হয়। এটা খুবই কমন একটা শিট, এটা খুবই কমন একটা ব্যাপার, যে কারণে আমি এটাকে এইভাবে রেডি করে আনছি। সবাই এটা স্ক্রিনশট দিবেন, সবাই এটা স্ক্রিনশট দিয়ে ডান লিখবেন, সবাই ঝটপট, সবাই এটা স্ক্রিনশট দিবেন, প্রত্যেকেই এটা স্ক্রিনশট দিবেন। প্র্যাকটিস, চর্চা করা, এটার পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে ওইটা জিরান। কিপ, মাইন্ড, প্রেফার, অ্যাডমিট, মেনশন, পোস্টপোন, তারপর হচ্ছে অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, এগুলোর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে ওইটা 100% জিরান। এখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে, আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে। আমি আপনাকে, সবাই কি ডান স্ক্রিনশট দিয়েছেন? থ্যাংক ইউ সো মাচ। একটু সরে দাঁড়ান। জি, দাঁড়িয়েছি আপু। রোমানা বেগম, দেখেন ক্লিয়ার কিনা, একটু ডান। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই কয়টা মুখস্থ করবেন, বলেন মুখস্থ করা যাবে কি যাবে না? মুখস্থ করা যাবে কি যাবে না? যাবে। ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি, সমস্যা নাই। আমি আপনাকে দেখাচ্ছি একটা ব্যাপার। ওকে, 2 নাম্বার যাবে, তাই না? আসেন তাহলে আমরা একটা জিনিস দেখাই। দেখেন, ডু ইউ এনজয় টিচিং? কি এটার মধ্যে এনজয় আছে না? দেখেন তো, দেখেন, ডু ইউ এনজয় টিচিং, যদি খেয়াল করেন, ডু ইউ এনজয় টিচিং, দেখেন। তাহলে এনজয়ের পরে কি আছে? দেখেন এনজয়ের পরে কি আছে? এনজয়ের পরে ভার্ব প্লাস আইএনজি আছে। দেখেন, এই যে এনজয় ভার্বটার পরে এই যে টিচিং আছে, তাহলে এই টিচিংটা অবজেক্ট হিসেবে কি হয়েছে? অবজেক্ট হিসেবে জিরান্ড হয়েছে। হ্যাঁ, এটা জিরান্ড হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন তো? জিরান্ড হয়ে গেছে। এটা একটা জিরান্ড হয়ে গেছে। ওকে ফাইন, ঠিক আছে। মুখস্থ করা যাবে না? যাবে। 4 নাম্বার। 5 নাম্বারটা দেখেন, অ্যাভয়েড। দেখেন এই যে অ্যাভয়েড পাওয়া গেছে কি যায় নাই? অ্যাভয়েড মানে পরিহার করা। অ্যাভয়েড মানে কি করা বলেন তো? পরিহার করা। তাহলে দেখেন অ্যাভয়েড 5 নাম্বারটা যদি খেয়াল করেন,
দেখেন এই যে অ্যাভয়েড ভার্বটা আছে না, নাই আছে, তাহলে অ্যাভয়েড এর পরে আমাদের কি হবে, অ্যাভয়েড এর পরে হবে ভার্ব প্লাস আইএনজি, জিরান্ট হবে। তো জিরান্ট কোথায় আছে, টু জগ, ইনফিনিটিভ হবে না, টু জগিং হবে না, অন জগিং হবে না, কি হবে বলেন তো, শুধু জগিং হবে। কি হবে, শুধু জগিং হবে। থ্যাংক ইউ সো মাচ। শুধু জগিং হবে, শুধু কি হবে, জগিং হবে। ক্লিয়ার হয়েছে সবার? পারফেক্ট। ওকে ওকে, জগিং হবে। ক্লিয়ার? 5 নাম্বার ওকে, ফাইন। আমি আজকে একটু ভার্বাল নাউনটা দেখাই দিব যে ভার্বাল নাউন জিনিসটা কি, এখান থেকেও পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। ঠিক আছে, ন্যারেশনের ক্লাস নিব আজকে। যেগুলো করাচ্ছি দয়া করে কারো বইয়ের দিকে তাকাইতে হবে না, আমি যেভাবে পড়াচ্ছি ওগুলো পড়েন, ওগুলো খেয়াল করেন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, 5 নাম্বারটা বুঝছেন। 6 নাম্বারটা দেখেন, এই কয়টা মুখস্থ করবেন, এই কয়েকটা প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এটা আমি আপনার একটু বুঝাইয়া দেই। দেখেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আসছে, সেটা হলো যে মনে রাখবেন এই টুর পরে ভার্বের বেস ফর্ম হয় সবসময়। সবসময় টুর পরে কি হয়, ভার্বের বেস ফর্মটাই হয়। তবে মাঝে মাঝে এই টুর পরে ভার্ব প্লাস আইএনজি হইতে পারে যদি সেই টুর আগে কিছু ফ্রেজ থাকে। কি থাকে, ফ্রেজ থাকে। যেমন এই যে অ্যাকমস্টেড টু, এই জাতীয় কোনো ফ্রেজ যদি থাকে তবে, আদারওয়াইজ নট। এই ফ্রেজগুলো যে অ্যাকমস্টেড টু, তারপর উইথ আ ভিউ টু, অ্যাডিক্টেড টু, প্রেফার টু, তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, তারপরে গেট ইউজ টু, অ্যাডমিট টু, এই যে বি ইউজ টু, প্রায়র টু, কনফেস টু, অবজেক্ট টু। বুঝতে পারছেন আমার কথাটা? এগুলোর পরে ব্যাপারটা আমি আবারও বলি যে টুর পরে সর্বদাই ভার্ব প্লাস টুর পরে সবসময় ভার্বের বেস ফর্মটাই বসে, কিন্তু মাঝে মাঝে বেস ফর্ম না বসে আইএনজি বসতে পারে যদি টুর আগে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ আছে ওগুলো থাকে। সেই ফ্রেজগুলো কি, এই যেগুলা, এই যে অ্যাকমস্টেড টু, অ্যাডিক্টেড টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডমিট টু, বি ইউজ টু, কনফেস টু, প্রায়র টু, অবজেক্ট টু। একদম মুখস্থ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? একদম সবগুলো মুখস্থ করতে হবে। সবাই স্ক্রিনশট দেন, সবাই এই কয়টার স্ক্রিনশট দেন। দাদা ভাই সবাই এই কয়েকটাকে স্ক্রিনশট দিবেন, অবশ্যই অবশ্যই সবাই এই কয়েকটাকে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়েছেন কিনা একটু জানতে চাই। স্ক্রিনশট দিয়েছেন? ঠিক আছে, এগুলো রাইট ফর্মস অফ ভার্বে পড়াইছি, ভেরি গুড। যারা আমার নিয়মিত ক্লাস করে তারা আসলে জানে যে আসলে কোথায় পড়াইছি। ব্যাপারটা হইলো যে এখনো সবাই শেয়ার করেন নাই, ব্যাপারটা খুব কষ্ট লাগলো। এতগুলা শিক্ষার্থী ক্লাস করতেছেন কিন্তু লাইভটা আপনারা 1000 শেয়ার করেন নাই এখনো পর্যন্ত। হ্যাঁ, সবাই একটু শেয়ার করবেন প্লিজ। সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, এখনো যারা শেয়ার করেন নাই পরে আসছেন তারা অবশ্যই শেয়ার করবেন। স্ক্রিনশট ডান, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা প্রশ্ন দেখবো। দেখেন এই যে দেখেন, খেয়াল করেন তো, ইট ইজ অবজেক্ট টু চেঞ্জিং। তাহলে এখানে টুটা কি, দেখেন উল্টা প্রশ্ন করছে আপনারা, দেখছেন কি প্রশ্ন করছে 6 নম্বরে, ইট ইজ অবজেক্ট টু চেঞ্জিং। এই যে মাত্র বললেন অবজেক্ট টুর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এটা তো ঠিকই আছে। তাহলে এই টুটা কি, তাহলে এই টুটা অবশ্যই একটা প্রিপোজিশন। এটা অ্যাডজেক্টিভ, কনজাংশন, অ্যাডভার্ব হবে না। এটা কি হবে বলেন তো, প্রিপোজিশন হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার উত্তর দেন, সব থেকে বড় কথা প্রশ্নের উত্তর দেন প্লিজ। আপনারা উল্টাপাল্টা কমেন্ট না করে আমার সাথে মনোযোগী হন, পড়েন। দেখেন এমনও তো হতে পারে যে এই 40টা বা 50টা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আনছি এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন কমন পড়লো, অথবা এইটার ব্যাখ্যা থেকে কমন পড়লো, এরকম পরে তো পরে অবশ্যই পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, অবশ্যই কমন পড়বে। এটা প্রিপোজিশন। 7 নাম্বার, আই লুক ফরওয়ার্ড টু, খুবই সহজ প্রশ্ন, সবাই উত্তর করতে পারবে। দেখবো আজকে সর্বোচ্চ প্রশ্নের উত্তর কয়টা হয়। ঠিক আছে, দেখেন তো, আই লুক ফরওয়ার্ড টু আছে না, এই যে লুক ফরওয়ার্ড টু আছে না, আছে। এই যে টুর পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, তাহলে টু সি হবে, হবে না। তারপরে শুধু মিটিং হতে পারে, টু মিট হবে না, টু হিয়ারিং হবে না। উত্তর কোনটা, বি নাম্বার। লুক ফরওয়ার্ড টুর পর কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। ভেরি গুড, সবাই উত্তর করার চেষ্টা করবেন, অবশ্যই সবাই উত্তর করার চেষ্টা করবেন। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু দূরে দাঁড়াচ্ছি। 7 নাম্বার, 7 নাম্বার ক্লিয়ার হয়েছে সবার? আপনারা আমার কাছ থেকে এক ধাপ পিছিয়ে আছেন, মানে লাইক আমি একটু মনে হয় এগিয়ে আছি, নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো বা এরকম হতে পারে। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। 7 নাম্বারে বি, ভেরি গুড। কত পৃষ্ঠা এটা দয়া করে দেখবেন না, আমি আপনার জন্য, হ্যাঁ আমি আপনার জন্য টপ 40 কোয়েশ্চেন ম্যানেজ করছি, এবং পুরো শর্ট সাজেশন থেকে, আমাদের পুরো শর্ট সাজেশন থেকে কিছু স্পেসিফিক টপিক থেকে। তাই বই খুঁজে লাভ নাই, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো খেয়াল করেন, বইতে আছে, তবে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি। দিস ইজ মাই রাইটিং টেবল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি স্যার, দিস ইজ মাই রাইটিং টেবল। এখানে রাইটিং টেবলটা কি, এটা কি ভার্বাল নাউন? আমি একটু ভার্বাল নাউন সম্পর্কে কথা বলতে চাই, এটা গুরুত্বপূর্ণ। রাইটিং টেবল মানে হচ্ছে কম্পাউন্ড নাউন। এইটা কেন কম্পাউন্ড নাউন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন কম্পাউন্ড নাউন কি,
কম্পাউন্ড নাউন হচ্ছে আপনার যে এটা অনেকটাই আপনার কি বলবো, মানে দুটো নাউন মিলে একসাথে যুক্ত হবে, দুটো নাউন মিলে যেই নাউনটা হয় ওই নাউনটাকে আমরা বলি কম্পাউন্ড নাউন। এরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারি। রাইটিং আর টেবিল দুইটা দুই জিনিস, রাইটিং জিরান্ড আর টেবিল হচ্ছে নাউন, তাহলে দুইটা মিলা হয়েছে একটা কম্পাউন্ড নাউন। এরপর আমরা যেই আরো কিছু উত্তর দিতে পারি, যেমন টুথব্রাশ আমরা বলতে পারি, আমরা এরকম বলতে পারি টুথ, হ্যাঁ ব্রাশ, এরকম বলতে পারি না বলেন তো, টুথব্রাশ। তারপর বলতে পারি কি আমরা রেইনফল বলতে পারি, রেইনফল বলতে পারি, রেইনফল, তাই না? তাহলে এগুলো কি, এগুলো কম্পাউন্ড নাউন, তাই না? এই যে টুথ নাউন, ব্রাশ নাউন, রেইন নাউন, ফলো নাউন, এগুলো কম্পাউন্ড নাউন, ঠিক আছে? এগুলো কম্পাউন্ড নাউন, এগুলো কম্পাউন্ড নাউন। ভার্বাল নাউন কি শুনেন, ভার্বাল নাউনটা বুঝিয়ে দিই। ভার্বাল নাউন হচ্ছে শর্টকাট, মনে রাখবেন, আর্টিকেল দি প্লাস ভার প্লাস আইএনজি, হ্যাঁ, আর্টিকেল দি প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অফ। এই যে আর্টিকেল দি এবং, খেয়াল করবেন ব্যাপারটা, আর শর্টকাট টেকনিক যেটা আমি দিতে চাচ্ছি, যে এই যে আর্টিকেল দি এবং অফের মাঝখানে যেই ভার প্লাস আইএনজি অংশটুকু থাকবে এটার নামই ভার্বাল নাউন। মনে থাকবে, এটা শর্টকাট টেকনিক। তবে ভার্বাল নাউন সম্পর্কে অনেক কথা আছে যেটা আমি বলতে চাই, বলবো ইনশাল্লাহ, এখনই বলবো। শর্টকাট টেকনিক হলো এইটা, ভার্বাল নাউন চেনার শর্টকাট টেকনিক, আর্টিকেল দি এবং অফের মাঝখানে যদি ভার প্লাস আইএনজি আকারে কেউ বসে ওটাকে আমরা ভার্বাল নাউন বলি। এখন এই ভার্বাল নাউন সম্পর্কে কথা আছে, সবসময় ভার্বাল নাউনটা কিন্তু ভার প্লাস আইএনজি আকারে নাও হতে পারে। ভার্বাল নাউন হইলো ভার থেকে উৎপত্তি যে নাউন সেই নাউনকে বলে ভার্বাল নাউন। ভার থেকে উৎপত্তি যে নাউন, কেমন ব্যাপারটা, কেমন আমি একটু আপনাকে বুঝায় বলি। যেমন আমি যদি বলি রান, যেমন আমি যদি বলি রান, রান থেকে কি হইলো বলেন তো, রানিং, তাহলে এই রানিংটা কি, ভার্বাল নাউন, বুঝছেন ব্যাপারটা? তারপর আমি যদি আপনাকে এরকমটা বলি বিল্ড, আমি যদি আপনাকে বলি বিল্ড, তাহলে বিল্ড থেকে যেটা হইতেছে বিল্ডিং, এই বিল্ডিংটা একটা ভার্বাল নাউন, বুঝছেন ব্যাপারটা? বিল্ডিংটা একটা কি নাউন, ভার্বাল নাউন। আবার যদি বলি মিট, মিট মানে কি, সাক্ষাৎ করা, তাহলে এই যে মিটিং, এই মিটিংটা একটা কি নাউন, ভার্বাল নাউন। আবার যদি বলি, এখন এই তিনটা তো আইএনজি পাইছেন, এখন আরো হইতে পারে এই যে অ্যারাইভ, এই যে অ্যারাইভ থেকে যেই ভার্বটা আসছে, যে নাউনটা আসছে অ্যারাইভাল, এইটাও কিন্তু একটা ভার্বাল নাউন। এই যে ডিসাইড মানে সিদ্ধান্ত গ্রহণ করা, ডিসাইড থেকে যেই নাউনটা আসছে ডিসিশন, এটাও কিন্তু একটা ভার্বাল নাউন। তার মানে ভার্বাল নাউনের উৎপত্তি কোত্থেকে, ভার্বাল নাউন আসতেছে কোত্থেকে, ভার্বাল নাউন ভার থেকে উৎপত্তি, বলেন তো কোত্থেকে, ভার থেকে উৎপত্তি যেই নাউনটা, হ্যাঁ, ভার থেকে উৎপত্তি যেই নাউন সেই নাউনের নামই ভার্বাল নাউন। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হইতেছে সকল ভার্বাল নাউনই জিরান নয়, সকল ভার্বাল নাউন কি নয় দাদা, জিরান নয়। কেন? কারণ ভার্বাল নাউন হয় ভার্ব থেকে। তাহলে এই যে অ্যারাইভ ভার্ব, অ্যারাইভাল, এটা কিন্তু জিরান না। ডিসাইড, ডিসিশন, এটা কিন্তু জিরান না। ওইটা ঠিকই ভার্বাল নাউন হয়েছে কিন্তু এটা জিরান না। তার মানে সকল জিরান ভার্বাল নাউন না। কথা ক্লিয়ার করে একটু বলতে চাই। স্যার স্লো পড়ালে বুঝতে পারেন, আচ্ছা ঠিক আছে, আরেকটু স্লো পড়াচ্ছি, তবে এর থেকে আর স্লো পড়াইলে সময় পাবো না তো, বুঝেন না ব্যাপারটা? বুঝতে পারছেন কি, একটু জানাবেন একটু বুঝতে পারছেন কিনা। আমি আবারও ক্লিয়ার করি ব্যাপারটা, আরেকবার ক্লিয়ার করি আপু। দেখেন, ভার্বাল নাউন কি, যেই নাউনটা ভার থেকে উৎপত্তি হয় সেই নাউনকে বলে ভার্বাল নাউন। এখন বেশিরভাগ শিক্ষার্থী যেটা মনে করে যে ভার্বাল নাউন হইতেছে জিরান, না না না, সকল ভার্বাল নাউন জিরান না, তবে সকল জিরানডি ভার্বাল নাউন হতে পারে। যেমন অ্যারাইভ থেকে অ্যারাইভাল, এটা ভার্বাল নাউন তবে জিরান না। ডিসাইড থেকে ডিসিশন, এটা ভার্বাল নাউন কিন্তু জিরান না। কিন্তু দেখেন, রান থেকে রানিং, এটা জিরান এবং ভার্বাল নাউন দুটোই হতে পারে। বিল্ড থেকে বিল্ডিং, এটা জিরান এবং ভার্বাল নাউন দুটোই হতে পারে। মিট থেকে মিটিং, এটা জিরান এবং ভার্বাল নাউন দুটো হতে পারে। কিন্তু এই অ্যারাইভাল, এই ডিসিশন শুধুই ভার্বাল নাউন, জিরান কিন্তু না। সবার ক্লিয়ার কিনা, সবার এইটুকু ক্লিয়ার কিনা, সবার এইটুকু ক্লিয়ার কিনা? তার মানে যেই কনফিউশনটা ছিল যে ভার প্লাস আইএনজি দেখলেই ভার্বাল নাউন, না না না, ভার প্লাস আইএনজি দেখলেই ওইটা ভার্বাল নাউন না। ভার্বাল নাউন হতে হলে তাকে ভার থেকে উৎপত্তি হতে হবে। সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই। সবার ক্লিয়ার হয়েছে? একটা বাক্য দেই, একটা বাক্য দেই আমি আপনাদের, সবার এটা ক্লিয়ার কিনা, সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই। আপনারা কিসের যমুনা মেঘনা করতেছেন ভাই? এটা 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 মোটেও ঠিক না। মানে আপনারা পড়া রিলেটেড কোনো কোয়েশ্চেন করতেছেন না, আপনারা আছেন ওইটা নিয়ে। এক্সাম সামনে, খুব দ্রুত বুঝতে হবে ভাই, এটা দরকার নাই। প্লিজ সিলেটের কে আছেন, আপনি এই যমুনাকার পদ্মাকার, প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলি, এটা দয়া করে করিয়েন না। আপনি আমার পড়াটা দেখেন, আপনি আমার পড়াটা দেখেন, দেখবেন সব খুব ইজি লাগতেছে। এই প্রশ্নগুলো কমন পড়বে রে ভাই, ঠিক আছে? ক্লিয়ার সবার এইটুকু?
সবার ক্লিয়ার হয়েছে? একটা বাক্য দেই, দেখেন। তাহলে আমি যদি এরকম লিখি দ্য রাইটিং অফ, আমি যদি একটা বাক্য দেই দ্য রাইটিং অফ গুড লেটার, দ্য রাইটিং অফ গুড লেটার ইজ ডিফিকাল্ট, দি রাইটিং অফ গুড লেটার ইজ কি ডিফিকাল্ট। ব্যাপারটা খেয়াল করেন, যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দেখেন এই যে রাইটিংটা, এইটা কি, দেখেন এটা কি ভার্বাল নাউন হবে কিনা? এটা অবশ্যই একটা কি নাউন, ভার্বাল নাউন। কেন? এটা আর্টিকেল দি এবং অফের মাঝখানে বসছে, তাহলে এটা ভার্বাল নাউন হয়েছে, তাই না? এটা একটা কি নাউন, ভার্বাল নাউন। সবাই কি ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার হয়েছে না? ভার্বাল নাউনটা বুঝছেন? আমি একটা জায়গায় সব থেকে বেশি জোর দিছি যে ভার্ব প্লাস আইএনজি দেখলেই ওইটাকে ভার্বাল নাউন বলবেন না, ওইটা জিরান্ড ভার্বাল নাউন দুটোই হতে পারে। এবং এমনটাও ভাববেন না যে ভার্ব প্লাস আইএনজি শুধু ভার্বাল নাউন হতে পারে, অন্য কেউ হতে পারে না, এরকম ভাবনা চিন্তা করা যাবে না। ভার্বাল নাউন হতে হলে তাকে ভার্ব থেকে উৎপত্তি হয়ে নাউনের মতো কাজ করতে হবে, তাহলেই সেটা ভার্বাল নাউন হয়ে যাবে। সবার কথা ক্লিয়ার? পড়ার চেয়ে কথা বেশি, জি একদম পারফেক্ট বলছেন যে পড়ার চেয়ে কথা বেশি। দাদা পড়ার চেয়ে কথা বেশি বলা যাবে না, এতটুকু সবার ক্লিয়ার? একদম ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ভার্বাল নাউন ক্লিয়ার হয়েছে। সেইং ইজ বিলিভিং, চোখের দেখাই প্রমাণ। সেইং ইজ বিলিভিং মারাত্মক গুরুত্বপূর্ণ একটা বাক্য। সেইং ইজ বিলিভিং, চোখের দেখাই প্রমাণ। আসেন, চোখের দেখাই প্রমাণ, ঠিক আছে, চোখের দেখাই প্রমাণ। আসেন, এই বিলিভিংটা কি? এইটা অবশ্যই একটা অবজেক্ট, ভার্বের পরে কি বসে? অবজেক্ট। তো আপনি ভালো করেই জানেন অবজেক্ট হিসেবে কারা কারা হতে পারে। একটু আগে লিখলাম অবজেক্ট হিসেবে কারা কারা হতে পারে, নাউন হতে পারে, অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হতে পারে, অবজেক্ট হিসেবে প্রোনাউন হতে পারে, তবে সেটা প্রোনাউনের কি, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। অবজেক্ট হিসেবে কে হতে পারে? জিরান্ড হতে পারে। অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ হতে পারে, তাই না? এখানে উত্তর হবে দুইটা, এখানে উত্তর হবে দুইটা, তবে এখানে কমপ্লিমেন্ট নাই, এই জন্য উত্তর একটাই হবে। তাহলে দেখেন যে এই বিলিভিংটা ভার্বের পরে বসছে, তাহলে বিলিভিং কিন্তু একটা নাউন না, বিলিভিং কিন্তু কোনো নাউন ফ্রেজও না, তাই না? বিলিভিং কিন্তু কোনো প্রোনাউন না, কারণ প্রোনাউন আপনি চিনেন। বিলিভিং কিন্তু কোনো ইনফিনিটিভও না, তার মানে বিলিভিং কি? জিরান্ড। সোজা কথা, বিলিভিংটা কি বলেন তো? জিরান্ড। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? ভার্বের পরে অবজেক্ট হিসেবে যেটা বসছে ওইটা জিরান্ড। কেন? কারণ অবজেক্ট হিসেবে নাউন হতে পারে, তাহলে বিলিভিং কোনো নাউন না। অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হইতে পারে, তাহলে বিলিভিং কোনো নাউন ফ্রেজ না। অবজেক্ট হিসেবে প্রোনাউনের অবজেক্টিভ হতে পারে, বিলিভিং কোনো প্রোনাউন না। অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ হতে পারে, বিলিভিং কোনো ইনফিনিটিভ না। তার মানে বিলিভিং অবশ্যই 100% জিরান্ড, অবশ্যই 100% কি? জিরান্ড। ওকে ফাইন স্যার, নাউন ফ্রেজ বুঝিয়ে দেন। নাউন ফ্রেজ মানে হইলো এই যে পেন একটা নাউন, এই নাউনের সাথে যদি কিছু ওয়ার্ড যুক্ত করেন তাহলে এটাই নাউন ফ্রেজ। এ রেড পেন, একটি লাল কলম। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ফাইন, অসংখ্য ধন্যবাদ। ময়মন সিং এর কে আছে রে ভাই? ভাই ময়মন সিং এর আমি আছি। আরে ভাই ময়মন সিং এর কে আছে? এটা দিয়ে এখন কি করবেন আপনি বলেন? আপনি যদি আমার এই লাইভটা দেখার চেষ্টা করেন, প্রশ্নগুলো বোঝার চেষ্টা করেন, বাবা একটা প্রশ্ন যদি কমন পড়ে যায়, এটা কি আপনি আমারে দিবেন? কখনোই আমাকে দিবেন না। আপনার লাভ। এই বেকারত্বের মতো অভিশাপ থেকে আমরা মুক্ত হতে চাই। দ্যাটস ওয়াই লার্নিং স্কুল কর্তৃপক্ষ সবসময় আপনাদের কল্যাণের জন্য ক্লাস দেয়, এত কষ্ট করে ক্লাস নেই, বাট আপনি জাস্ট ফালতু কথাবার্তা নিয়ে আসেন। প্লিজ ডোন্ট ডু দ্যাট, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 9 নাম্বার, 10 নাম্বার আসেন। 10, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। সেম কোয়েশ্চেন, মাই ফেভারিট, এখানে দুইটা উত্তর হবে, দুইটা উত্তর। দেখেন এটা কি ভার্বাল নাউন হবে? এটা ভার্বাল নাউন হবে না, এটা ভার্বাল নাউন হবে না, তাই না? এটা কখনোই ভার্বাল নাউন হবে না, কারণ এটা আর্টিকেল দি এবং অফের মাঝখানে বসে নাই। এটা কমপ্লিমেন্ট, অবজেক্ট তো হবেই না। এটা কি হবে? হয় কমপ্লিমেন্ট, তা নাহলে জিরান্ড। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে তো আমরা জানি, তাই না? কমপ্লিমেন্ট কি বলেন তো? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের পরিপূরক। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের পরিপূরক, ঠিক আছে? তাহলে এই যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি, এটা কি ইকুয়াল করে? কমপ্লিমেন্ট কিভাবে খুঁজবেন আমি আপনাকে বলি। আপনি সাবজেক্ট এবং অবজেক্টকে ইকুয়াল করে দেখবেন মিলে নাকি। যেমন কিরকম? যেমন আমি যদি বলি হানি ইজ সুইট, মধু মিষ্টি, বুঝছেন? আমি যদি বলি যে রাহি ওয়েন্ট ম্যাড, রাহি পাগল হয়ে গেছে, রাহি ওয়েন্ট ম্যাড, ঠিক আছে? তাহলে আরেকটা যদি বলি আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, কিভাবে কমপ্লিমেন্ট চেনা যায় সেটা শিখাইতেছি। তো কমপ্লিমেন্ট চেনার সহজ শর্ত হলো আপনি কি করবেন? সাবজেক্ট আর অবজেক্টকে ইকুয়াল করবেন। ইকুয়াল করে যখন দেখবেন মিলে গেছে তখন এটা কমপ্লিমেন্ট। যেমন আপনি যদি এরকম লেখেন হানি ইকুয়াল টু সুইট, লেখেন আপনি
লেখেন, এই যে লেখেন হানি ইকুয়াল টু সুইট। দেখেন কথাটা মিলে গেছে না? মিলে গেছে। আবার মিলান, রাহি ইকুয়াল টু ম্যাড, মানে রাহি পাগল, মিলে গেছে কারণ রাহির কথাই বলা হয়েছে। তারপর এটা দেখেন তো, আই ইকুয়াল টু ক্রিকেট, দেখেন আই ইকুয়াল টু ক্রিকেট, তাহলে আমি কি ক্রিকেট, কোনটা মিলে গেছে? যেটা মিলে গেছে, যেটা মিলে গেছে ওইটাই কমপ্লিমেন্ট, যেটা মিলে নাই ওইটা অবজেক্ট। শেষ। দেখেন মিলে গেছে কোনটা, দেখেন এই যে মধুই তো মিষ্টি, মিলে গেছে, তাহলে ওই সুইটটা কি? সুইটটা কমপ্লিমেন্ট। রাহি তো পাগল, মিলে গেছে, তাহলে ম্যাট কি? কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি কি ক্রিকেট? না, আমি কিন্তু ক্রিকেট না। আমি ক্রিকেট? আমি কি না? আমি ক্রিকেট না। তার মানে আমি যেহেতু ক্রিকেট না, তাহলে সাবজেক্ট আর অবজেক্ট মিলে নাই, তার মানে এটা কমপ্লিমেন্ট না, এটা অবজেক্ট। সোজা কথা, বুঝছেন? ক্লিয়ার? বুঝতে পারছেন? কমপ্লিমেন্ট সব না। আমি কি ক্রিকেট? আরে বাবা, আমি কি ক্রিকেট? আই ইকুয়াল টু ক্রিকেট, এটা মিলে, এটা মিলে। আই ইকুয়াল টু ক্রিকেট মিলে? মিলে না তো। আমি তো আর ক্রিকেট না, তাহলে মিলে নাই। তাহলে মিলে নাই মানে এটা কমপ্লিমেন্ট না, এটা অবজেক্ট। তাহলে এটা অবজেক্ট। তার মানে যেটা মিলে যায় সেটা কমপ্লিমেন্ট, যেটা মিলে না সেটা অবজেক্ট। সেক্ষেত্রে এই যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইকুয়াল টু রিডিং, তাহলে আমার প্রিয় কার্যক্রম হলো পড়া, তাহলে মিলে গেছে। তার মানে এই রিডিংটা কি? কমপ্লিমেন্ট, এবং এটা একটা জিরান, কারণ এটা ভার্বের পরে বসছে। সেই দুইটা মডেলে এটা জিরান এবং কি কমপ্লিমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানতে চাই। দেখেন তার মানে এটা কি হবে? দুইটা জিনিস, এটা হয় কমপ্লিমেন্ট এবং জিরান, এটা কমপ্লিমেন্ট এবং জিরান। ক্লিয়ার? বুঝছেন কিনা ব্যাপারটা? এটা বুঝছেন কিনা? হ্যাঁ, ইংলিশ লিটারেচার একটা ক্লাস নিব, কোনো সমস্যা নাই। ইংলিশ লিটারেচারের একটা ক্লাস নিব, অবশ্যই ইংলিশ লিটারেচারের একটা ক্লাস আমরা নিব। ওকে ফাইন, থ্যাংক ইউ। মিলে গেলে কমপ্লিমেন্ট, না মিলে গেলে কি? মিলে গেলে কমপ্লিমেন্ট, না মিলে গেলে কি হবে? অবজেক্ট হবে। এর থেকে সহজ করে কেন বোঝাবো আপনাদের, কিন্তু আপনারা আছেন অনেক কিছু নিয়ে। ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। হেয়ার ওয়ার্কিং কি বলেন? এটা কি জিরান, পার্টিসিপল, নাকি অন্য কিছু? বলেন এটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, উত্তর কোনটা জানতে চাই। ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সবাই জানাবেন। ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সবাই দেখেন তো, একটু জানাবেন। ক্লিয়ার কিনা একটু জানতে চাই। যেটা মিলে যাবে সেটাই কমপ্লিমেন্ট, এক্স্যাক্টলি আমি ওইটাই বলছি। যেটা মিলে নাই সেটাই অবজেক্ট, যেটা মিলে যাবে সেটা কমপ্লিমেন্ট, যেটা মিলবে না সেটা অবজেক্ট। ক্লিয়ার? পরীক্ষাতে উত্তর যদি দুইটা আসে, যে কোনো একটা দাগাবেন, কোনো সমস্যা নাই। জিরান্ডও দাগাতে পারেন, কমপ্লিমেন্টও দাগাতে পারেন। ক্লিয়ার? 11 নম্বর প্রশ্নের উত্তরটা দিবেন কাইন্ডলি প্লিজ। 11 নম্বর কোয়েশ্চেনটা দেখেন। দেখেন, ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সেই ক্ষেত্রে এখানে ওয়ার্কিংটা কি জিরান নাকি পার্টিসিপল? স্বাভাবিক, এই যে ভার্ব দেখেন, তাহলে এই যে সাবজেক্টের জায়গায়, তো সাবজেক্টের জায়গায় কারা বসে? সাবজেক্টের জায়গায় জিরান বসে। তো সাবজেক্টের জায়গা যেহেতু এটা, তার মানে 100% এটা জিরান। এটা কি বলেন তো? জিরান। ক্লিয়ার? 11 নম্বর সি, ভেরি গুড। ওকে, নাইস। এইভাবে এরকম করলে আমি আর ক্লাস নিব না, এইরকম করলে আর ক্লাস নিব না, এবং সব ক্লাস অফ করে দিব। যদি এরকম করেন তাহলে ক্লাস অফ করে দিব, যদি এরকম করেন তাহলে ক্লাস অফ করে দিব। ঠিক আছে? আর ক্লাস নেওয়া হবে না পরীক্ষার আগে, পরীক্ষার আগে আর ক্লাস নেওয়া হবে না যদি এরকম করেন। কারণ পরীক্ষার সময় আর যারা এরকম করতেছে তাদেরকে ব্লক দেওয়া হবে। আমি একটু বলে দিতেছি, আমি এই যে এখনই বলে দিতেছি, যারা এরকম করতেছেন ব্লক দেওয়া হবে। এই যে এই সুইমিংটা কি জিরান নাকি পার্টিসিপল? দেখেন তো, এই সুইমিং স্নেককে কন্টিনিউয়াস করেন তো, এই যে এরকম করা যায় না? এ স্নেক ইজ সুইমিং, দেখেন মিলিয়ে দেখেন মিলে কিনা। এ স্নেক ইজ সুইমিং, মিলছে কিনা দেখেন। কথা কি বলেন, মিলছে কিনা? যেহেতু মিলছে, এই স্নেক ইজ সুইমিং, মিলে গেছে না? তো যেহেতু মিলে গেছে, তার মানে এটা অবশ্যই পার্টিসিপল। তার মানে এই সুইমিংটা এই নাউনকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভের মতো। তার মানে এটা জিরান না, এটা কি হবে বলেন তো? পার্টিসিপল। এটা কি হবে? পার্টিসিপল। জি নাম্বার, এটা হবে পার্টিসিপল। ঠিক আছে, ওকে ফাইন, এটা হবে পার্টিসিপল, এইটা হবে পার্টিসিপল। ক্লিয়ার? ওকে ফাইন, এটা কি হবে? পার্টিসিপল। দেখেন মিলে গেছে, এটা মিনিংফুল হয়েছে। এই বাক্যটা কি হয়েছে? এই বাক্যটা একটা মিনিংফুল বাক্য হয়েছে। এই বাক্যটা একটা কি হয়েছে? মিনিংফুল হয়েছে। এরপরে আরো অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে যেগুলো আমি পড়াতে চাচ্ছি, বাট আপনারা পড়তে চাচ্ছেন না। চাকরি চেষ্টা করতেছেন, বাট চাকরি শুধু ভাবতেছেন আপনার চাকরি করা দরকার, কিন্তু আপনি কি করতেছেন না, আপনি এটা নিয়ে নিতেছেন না, মানে এটা সিরিয়াসলি নিতেছেন না। ক্লিয়ার? এটা পার্টিসিপল। ক্লিয়ার? ওকে ফাইন। 13 নাম্বারটা দেখেন, আই হেল্পড আ ড্রয়িং ম্যান। এখানে ড্রয়িং ম্যান মানে ডুবন্ত মানুষ,
কি বলেন তো বাবা, এটা ডুবন্ত মানুষ, ডুবন্ত ডুবন্ত, তাই না? দেখেন তো একটু খেয়াল করেন, ডুবন্ত বা ডুবে যাওয়া। এখানে আই কি বলেন তো, আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম এ ড্রয়িং ম্যান। তা আপনি এরকম পড়ছেন আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে, হ্যাঁ, একটা কি হয় বলেন তো, একটা অ্যাডজেক্টিভ হয়, তারপর একটা নাউন হয়। তাহলে এই ম্যানটা যদি নাউন হয়, তাহলে আর্টিকেলের পরে এই ড্রয়িংটা কি, অবশ্যই অ্যাডজেক্টিভ। তো যেহেতু এটা ভার্ব প্লাস আইএনজি আকার আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ না, এটা পার্টিসিপল। সেই ক্ষেত্রে এখানে আপনাকে বুঝতে হবে এই ড্রয়িং মানে কি। এই ড্রাউনিং, ড্রাউনিং মানে হলো ডুবন্ত, মানে ডুবন্ত মানুষকে আমি কি করেছিলাম, সাহায্য করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, কিন্তু কথা বলতেছি জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে, সেক্ষেত্রে এটা অবশ্যই একটা প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যুক্ত হইলে ওইটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। সেই ক্ষেত্রে এখানে শুধু পার্টিসিপল অপশনে নেই, একটা আছে পাস্ট, পাস্ট তো হবে না, ভার্বাল নাউন হবে না, জিরান্ড হবে না। তার মানে এটা কি, ভার্বাল অ্যাডজেক্টিভ। দেখছেন, ডিফারেন্ট কাইন্ড অফ প্রশ্ন। 13 নম্বরটা কি হবে, ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্বাল অ্যাডজেক্টিভ হবে, কি হবে, ভার্বাল অ্যাডজেক্টিভ হবে। কেন, দেখেন এখানে পার্টিসিপল, এটাকে আমি পার্টিসিপল বলতে চেয়েছি কিন্তু পার্টিসিপল নেই, একটা জায়গায় আছে, তবে সেটা পাস্ট পার্টিসিপল। আর এইটা কখনোই পাস্ট পার্টিসিপল হবে না, কারণ পাস্ট পার্টিসিপল হয় ইডি অথবা ইএন থাকলে, কিন্তু এটা ভার্ব প্লাস আইএনজি থাকলে হয় প্রেজেন্ট পার্টিসিপল। এই জন্য ডি, সি এবং বি হবে না, ভার্বাল অ্যাডজেক্টিভ। উত্তর কোনটা, ভার্বাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। এই ভার্বাল নাউন বলতেছেন কেন? না 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 না, এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। ভালো করে দেখেন, এটা 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 ভালো করে দেখেন, ভার্বাল অ্যাডজেক্টিভ। উল্টাপাল্টা উত্তর দিলে হবে। এটা এটা ভার্বাল নাউন হবে কেমনে? ভার্বাল নাউন হইতে হইলে তাকে আর্টিকেল ডি এবং অফ এর মাঝখানে থাকা লাগবে। কথা বোঝেন নাই? এই যেটা পড়েন নাই, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা নাউন হয় আর একটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে ম্যান যদি নাউন হয়, তাহলে ড্রাউনিং কি, অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এখানে পার্টিসিপল খুঁজতে হবে, তাহলে পার্টিসিপল তো নাই, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা, ভার্বাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার মধ্যে এটা প্রচুর আসে। ভার্ব থেকে উৎপন্নকৃত যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভকে বলতেছে কি, ভার্বাল অ্যাডজেক্টিভ। এডুকেশন ইজ এনলাইটেনিং, দেখেন তো মিলান, এটা একটু মিলান, দেখেন তো, এডুকেশন একটু মিলিয়ে দেখেন, এডুকেশন, এডুকেশন ইকুয়াল টু এনলাইটেনিং, দেখেন মিলে কিনা, মিলে কিনা, এনলাইটেনিং মিলে না, দেখেন মিলে, তাই না, মিলে। তো মিললে এটা কি, মিললেই কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট তো আর অপশনে নাই, আগেরটার মতো কমপ্লিমেন্ট অপশনে নাই। আগেরটার মতো কি কমপ্লিমেন্ট অপশনে আছে? পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ বলা যেতে পারে, হ্যাঁ যায়। দেখেন তো, এখানে এডুকেশন আর এনলাইটেনিং মিলে যায়, তাহলে কমপ্লিমেন্ট তো আর অপশনে নাই, তাহলে এখন কমপ্লিমেন্ট হবে না। তাহলে ইনফিনিটিভ তো হওয়ার প্রশ্নে আসে না, ইনফিনিটিভ। পার্টিসিপল এটা অবশ্যই জিরান, কারণ ভার্বের পরে কি হয় বলেন তো, ভার্বের পরে হয় জিরান। অপশনে যদি পার্টিসিপল থাকে তাহলে কি পার্টিসিপল হবে? হ্যাঁ। আপনাকে একটা জিনিস বুঝাই দিই, আপনাকে একটা বিষয়, যেমন এই যে জিরান, এই জিরান্ডের অপর নাম কি আমি আপনাকে বলি। এই জিরান্ডের অপর নাম হইল নাউন, আরো গভীরে গেলে হবে ভার্বাল নাউন। এই তিনটা জিনিস খেয়াল করবেন। তারপর এই যে পার্টিসিপলটা দেখতে পাচ্ছেন, এই পার্টিসিপলের অপর নাম কি? পার্টিসিপলের অপর নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। মানে আরো গভীরে যদি যাই, যদিও পার্টিসিপলের ভেতরেই প্রেজেন্ট পার্টিসিপল আছে, বাট তবুও প্রেজেন্ট পার্টিসিপলের ভেতরে যেটা আছে সেটা অ্যাডজেক্টিভ। আমি যদি আরো গভীরে যাই, তাহলে এটার উত্তর হবে ভার্বাল অ্যাডজেক্টিভ। কি হবে? ভার্বাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তার মানে আমি যেটা বলতে চাই যে জিরান্ড হইল নাউনের কাজিন, জিরান্ড হইল নাউনের কাজিন, ভার্বাল নাউনের কাজিন। পার্টিসিপল হইল প্রেজেন্ট পার্টিসিপলের মানে হচ্ছে বাবা, প্রেজেন্ট পার্টিসিপলের সন্তান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সন্তান ভার্বাল অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? তার মানে জিরান্ডের সন্তান নাউন, নাউনের সন্তান ভার্বাল নাউন। ক্লিয়ার? সবার এটুকু ক্লিয়ার কিনা? 14 নাম্বার কি হবে? মনে রাখতে হবে, যখন অপশনে পার্টিসিপল থাকবে না তখন অ্যাডজেক্টিভ দাগাতে হবে, যখন অপশনে জিরান থাকবে না তখন নাউন দাগাতে হবে, যখন অপশনে জিরান থাকবে না তখন নাউন দাগাতে হবে। স্যার 13 নম্বরটা বুঝেন নাই? 13 নম্বরটাতে কি আছে? পার্টিসিপল জিরান ঘুরিয়ে গেলে তো আমি বুঝিয়ে দিছি না, যখন আপনি দেখবেন, যখন আপনি দেখবেন যে কন্টিনিউয়াস হয় তখনই ওইটা পার্টিসিপল হবে, যখন কন্টিনিউয়াস হয় না তখন জিরান্ড হবে। ওই নিয়মটা ফলো করবেন। 15 নাম্বারটা দেখেন তো, 15 নাম্বারটা খেয়াল করেন, দ্য নাইটিঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড। তাহলে এই যে এইটুকুরি কন্টিনিউয়াস করেন, যে বুঝেন নাই আপনি বলতেছিলেন যারা স্যার জিরানটা বুঝি নাই, তাকে উদ্দেশ্য করে বলতেছি, এই যে সিঙ্গিংটা জিরান নাকি পার্টিসিপল, এটা বের করার সহজ টেকনিক হলো
যে এই সিঙ্গিংটাকে কন্টিনিউয়াস করেন, তাহলে কিভাবে করবেন? এ বার্ড, দেখেন তো মিলে কিনা, এ বার্ড ইজ সিঙ্গিং, দেখেন মিলে কিনা, মিলছে না? তার মানে এইটা একটা কি হয়েছে, এইটা একটা মিনিংফুল কন্টিনিউয়াস হয়েছে, এইটা একটা মিনিংফুল কি হয়েছে বলেন, এইটা একটা মিনিংফুল কন্টিনিউয়াস হয়েছে। তো যেহেতু এটা মিনিংফুল কন্টিনিউয়াস হয়েছে সেহেতু সেহেতু এইটা একটা কি বলেন তো? জিরান। ঠিক আছে, এটা একটা পার্টিসিপল, এটা যেহেতু মিনিংফুল হয়েছে তাহলে এটা কি বলেন তো? যেহেতু মিনিংফুল হয়েছে তাহলে এটা পার্টিসিপল হবে। তাহলে অপশনে কি পার্টিসিপল আছে না নাই? আছে। ভার্বাল নাউন হবে না, কারণ ভার্বাল নাউন হতে হলে দি প্লাস অফ এর মাঝখানে থাকা লাগবে। তবে এটা কি বলে, এটা জিরান্ড হচ্ছে না, অ্যাডভার্বও না, এটা কি পার্টিসিপল, এটা মিলে গেছে তাই এটা কি পার্টিসিপল। ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার কিনা? এটা যেহেতু মিলে গেছে এই জন্যই মূলত এটা পার্টিসিপল। ক্লিয়ার হয়েছে কিনা একটু জানতে চাই, সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই। সবার এইটুকু ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারছেন? 15 নম্বরে কি হবে? ডি নাম্বার। ভেরি গুড, ভেরি গুড, সবাই উত্তর করতে পারে তাই না? ভেরি গুড, ওকে নাইস। 16 নম্বর প্রশ্ন আমরা যেতে চাই এখন। এ রিটায়ার্ড অফিসার। তো আপনাকে বুঝতে হবে পার্টিসিপল 3 প্রকার, একটা হইতেছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হইতেছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হইতেছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হইতেছে কি বলেন তো? পারফেক্ট পার্টিসিপল। সেই ক্ষেত্রে এই রিটায়ার্ড এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না, তবে এটা পার্টিসিপল, তবে সেটা কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। দেখেন এই যে অফিসার নাউন, এই যে এ আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে অফিসার নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ, যেহেতু এটা অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভের মতো, তাহলে এটা পার্টিসিপল। যেহেতু এটা অ্যাডজেক্টিভ না কিন্তু অ্যাডজেক্টিভের মতো, তাহলে এটা পার্টিসিপল। সেই ক্ষেত্রে এটা জিরান অ্যাডভার্ব প্রিপোজিশন হবে না, পার্টিসিপল। যদি আরো গভীরে প্রশ্ন করে তাহলে এটা পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই, সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই আমি। সবার ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। 16 নম্বর প্রশ্নটা ক্লিয়ার। 17 নম্বর প্রশ্ন হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড। একটু আগে আমি আপনাকে এটা পড়াইছি। স্যার কমপ্লিমেন্ট আর পার্টিসিপলের পার্থক্য বোঝান। পার্টিসিপলের আর কমপ্লিমেন্ট এক জিনিস না। পার্টিসিপল তো হইলো যেটা মিনিংফুল হবে, পার্টিসিপল হইলো অ্যাডজেক্টিভের একটা প্রতিরূপ। পার্টিসিপল হইলো নাউন সম্পর্কে যে কথা বলে, নাউনের সম্পর্কে যে বিস্তারিত বর্ণনা করে। আর কমপ্লিমেন্ট হইলো সাবজেক্টের পরিপূরক, সেটা নাউন নাও হতে পারে, প্রোনাউনের পরিপূরক হতে পারে, বুঝেন নাই? নাউন ফ্রেজের পরিপূরক হতে পারে। পরিপূরক আর পার্টিসিপল এক না। পার্টিসিপল হতে হলে তাকে অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে হবে, যেটা কমপ্লিমেন্ট হতে হলে তাকে অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে হবে না। এটাই পার্থক্য। সেই ক্ষেত্রে 17 নম্বরটা একটু যদি দেখেন, আম লুকিং ফরওয়ার্ড। তো লুকিং ফরওয়ার্ড বা লুক ফরওয়ার্ড যাই থাকুক, তারপরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে, ক্লিয়ার? টু কি হবে বলেন তো? টু সিং হবে। কি হবে? টু সিং হবে। ওকে ফাইন। 17 নম্বরটা কি বলেন তো? এ নাম্বার। ওকে ফাইন। 18 নম্বর আমরা যাবো এবার। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। দেখেন তো, আমরা জানি যে প্রিপোজিশনের পর টোটাল দুইটা জিনিস বসে। মনে রাখতে হবে যে প্রিপোজিশনের পরে টোটাল দুইটা জিনিস বসে, একটা হইতেছে নাউন বসে, আরেকটা হইতেছে প্রোনাউন বসে। এখন এইটা প্রোনাউনের কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। ওকে, দেখেন একটু যদি খেয়াল করেন 18 নম্বর প্রশ্নটা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। এখন এই প্রিপোজিশনের পরে দুইটা জিনিস বসে, একটা কি? একটা হইতেছে নাউন, আরেকটা হইতেছে প্রোনাউন। আরেকটা জিনিস বসে, সেটা হইতেছে ভার্ব প্লাস আইএনজিও বসে, তাই না? আবার কি বসে? ভার্বের বেস ফর্মও বসে, এগুলোও বসে। এগুলোও কিন্তু একটু বসে। বসে কি বসে না বলেন তো? বসে। তো যেহেতু এগুলো বসে, তাহলে এখানে কোনো নাউন আছে? নাই। দেখেন এখানে কোনো নাউন নাই। কমন নাউন তো হবে না, অ্যাডজেক্টিভ হবে না, প্রেজেন্ট পার্টিসিপল হবে না। তার মানে প্রিপোজিশনের পরে কারা কারা বসে এটা খেয়াল করেন। প্রিপোজিশনের পরে নাউন বসে, অপশনে কোনো নাউন নাই। প্রিপোজিশনের পরে প্রোনাউন বসে, অপশনে কোনো কি নাই? প্রোনাউন নাই। প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম বসে, অপশনে কোনো ভার্বের বেস ফর্ম নাই, মানে ভার্ব নাই। কিন্তু প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসতে পারে। পারে কি পারে না বলেন? ঠিক আছে, তাহলে এটা একটু উত্তর করবেন, এটা আসলে কি? তাইলে প্রিপোজিশনের পরে নাউন দরকার, তো নাউন তো অপশনের নাই।
এখানে কমন নাউন আছে, ওটা তো কমন নাউন হতে পারে না। প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ হতে পারে, তো প্রোনাউনের অবজেক্টিভ তো নাই, তাহলে অবশ্যই এটা কি বলেন তো জিরান। প্রিপোজিশনের পরে যারা হতে পারে তাদের মধ্যে তিনটা কিন্তু অপশনে নাই, একটা আছে ভার্ব প্লাস আইএনজি, ওইটা কি হতে পারে জিরান হতে পারে, এই জন্য এটা জিরান। 18 নম্বরটা কি জিরান। 19 নম্বর আই ডোন্ট মাইন্ড। একটু আগে আমি আপনাকে পড়াইছি মাইন্ডের পরে সবসময় কি হয়, মাইন্ডের পরে এরকম মাইন্ডের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, তাই না? মাইন্ডের পরে যেটা হয় সেটা হইলো ভার্ব প্লাস আইএনজি। তাহলে আই ডু নট মাইন্ড, তো মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি দিবেন। তাহলে ফর হেল্পিং, হেল্প, টু হেল্প, কি দিবেন হেল্পিং। ক্লিয়ার? ক্লিয়ার কি একটু জানাবেন, একটু ক্লিয়ার কিনা এইটুকু সবাই জানাবেন। সবার ওকে? এইটুকু সবার ওকে কিনা? সবার ওকে এইটুকু? থ্যাংক ইউ সো মাচ। সবার ওকে তো না? ওকে, 19 নাম্বারটা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝতে পারছেন। আসেন এখন আমরা অনেকগুলা জিরান পার্টিসিপল করলাম, তাই না? আর একটা করবো রোলিং স্টোন, এটা প্রচুর আসে পরীক্ষার মধ্যে। এই যে 20 নাম্বার প্রশ্নটা, এটাই শেষ জিরান পার্টিসিপলের, এইটাই শেষ, এইটাই শেষ জিরান পার্টিসিপলের কাহিনী এখানেই শেষ হবে। 20 নাম্বার পর্যন্ত জিরান পার্টিসিপল ছিল, এটা শেষ। এখন এটা একটু খেয়াল করেন তো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এখানে এইটুকু আপনি করেন, এ রোলিং স্টোন গ্যাদার নো মোস, এটাকে আপনি একটু কন্টিনিউয়াস করেন তো কি হয় বলেন তো, এই স্টোন ইজ রোলিং, দেখেন তো মিলে গেছে কিনা। তো যেহেতু এটা মিলে গেছে তাহলে এটা কি হয়েছে, এটা মিনিংফুল হয়েছে। যেহেতু এটা মিলে গেছে এটা মিনিংফুল হয়েছে। তো যেহেতু মিনিংফুল হয়েছে তার মানে এটা পার্টিসিপল, যেহেতু এটা মিনিংফুল হয়েছে, যেহেতু এটা মিনিংফুল হয়েছে, এটা তার মানে কি পার্টিসিপল। ক্লিয়ার কিনা একটু জানতে চাই। এটা যেহেতু মিনিংফুল হয়েছে তার মানে এইটা পার্টিসিপল হয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে অ্যাডজেক্টিভও হবে না, ভার্বাল নাউনও হবে না, জিরান্ড হবে না, এটা কি পার্টিসিপল। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? এইটা কি 20 নাম্বারটাতে পার্টিসিপল। ভেরি গুড, এইটা কিন্তু অবশ্যই অবশ্যই পার্টিসিপল। আশা করি জিরান পার্টিসিপল আর সমস্যা হবে না। এবং জিরান পার্টিসিপলের টোটাল 20টা প্রশ্ন দেখাইলাম, কয়টা? 20টা। আশা করি জিরান পার্টিসিপল থেকে আর কোনো প্রশ্ন নাই বা সমস্যা হবে না। এখন আমরা নাম্বার এবং নাম্বার থেকে কিছু প্রশ্ন দেখব। নাম্বার থেকে 21 নাম্বার, দ্য প্লুরাল ফর্ম অফ মাউস, এটা খেয়াল করেন, আপনাদের প্রচুর পরিমাণে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই একটু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে ক্লাসটা করবেন। দেখেন, দ্য প্লুরাল ফর্ম অফ মাউস, মাউসটা কি? মাউসটা হলো একটা মানে সিঙ্গুলার নাম্বার। আপনি যখন ভাওয়েল ও থেকে আই যুক্ত করে আপনি চেঞ্জ করতে পারেন, যেমন এরকম আপনি অসংখ্য করতে পারেন, যেমন মাউস আছে, তাহলে মাউসটা কি? মাউসটা হলো সিঙ্গুলার, এটাকে যদি প্লুরাল করেন তাহলে কি হবে বলেন তো? মাইস হবে, তাই না? দ্য প্লুরাল ফর্ম অফ মাউস, মাউসের প্লুরাল কি? মাইস। আবার যদি লাউস লেখেন, লাউস, তাহলে লাউসকে যদি প্লুরাল করেন তাহলে লিখবেন লাইস। তার মানে মাঝখানের যেই ও আছে, মাঝখানের যেই ওটা আছে, এই ওটাকে তুলে দিয়ে আপনি কি দিবেন? আই দিলেই কি হয়ে যায় বলেন তো? ওটাকে তুলে দিয়ে আই দিলেই ওইটা কি হবে বলেন? ওইটা সিঙ্গুলার হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। মাউস থেকে মাইস, লাউস থেকে লাইস, এই জাতীয়, বুঝতে পারছেন? মাউস থেকে মাউস, মাইস, লাউস থেকে লাইস। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এই জাতীয় প্রশ্নগুলো প্রচুর পরিমাণে পরীক্ষায় আসবে নাম্বার থেকে। দেখেন, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডেটা, এইটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। মানে ডেটার সিঙ্গুলার কি আমি আপনাকে বলে দিই, বুঝিয়ে দিই ব্যাপারটা। এই যে প্লুরালে যদি কি থাকে বলেন তো? প্লুরালে যদি এ থাকে, সিঙ্গুলার কিভাবে করবেন? দেখেন, সিঙ্গুলার করবেন হইলো এই যে ইউএম দিয়ে, কি দিয়ে করবেন বলেন? ইউএম দিয়ে করবেন। আসেন এই যে এরকম একটু দেখাই আপনাদের, দুই একটা উদাহরণ দেখাই। যদি আপনাকে আমি দুই একটা উদাহরণ দেখাই, কিরকম? এখানে ডেটা দিছে, তাই না? এই যে ডেটা, উচ্চারণটা হচ্ছে ডেটা, তাহলে এটার প্লুরাল কি বলেন? এটা সিঙ্গুলার হলো ডেটা। আপনাকে যদি বলি এজেন্ডা, এজেন্ডা প্রচুর পরিমাণ আসে, এজেন্ডা থেকে কি লেখা যায়? সবাই কমেন্টে লিখে ফেলেন, এজেন্ডা থেকে লেখা যায় এজেন্ডা। কি লেখা যায়? এজেন্ডা। তারপর যদি আমি আপনাকে বলি মেমোরান্ডা, মেমোরান্ডা, এগুলাও পরীক্ষার মধ্যে আসে প্রচুর, মেমোরান্ডা। তো মেমোরান্ডা থেকে কি লেখা যায়? মেমোরান্ডাম। মেমোরান্ডা থেকে কি লেখা যায়? মেমোরান্ডাম লেখা যায় কিনা বলেন? ক্রাইটেরিয়া, পরীক্ষার মধ্যে প্রচুর আসে ক্রাইটেরিয়া। দেখেন, ক্রাইটেরিয়া থেকে কি আসতে পারে? ক্রাইটেরিয়াম, ক্রাইটেরিয়াম, ঠিক আছে? ক্রাইটেরিয়াম। ওকে, ফাইন, ক্লিয়ার, ফাইন, ক্লিয়ার। ওকে, দেখেন তো, আ থাকলে আম দিব। হ্যাঁ, একজন খুব সুন্দর বলছেন, রোকি, আ থাকলে আম দিবেন। ফাইন, তার মানে যদি এ থাকে, আপনি যদি এরকম কি দেখেন, এরকম প্লুরাল যদি শেষে এ দেখেন, তাহলে আপনি কি দিবেন? ইউএম দিবেন। ওকে, ওকে, ফাইন, ঠিক আছে, ঠিক আছে। ওকে, নাইস। ওকে, অনেকে অনেকভাবে পড়ায়।
অনেকেই অনেকভাবে পড়ায়, আপনারা আমার থেকে ভালো জানেন। এই যে ডেটা, ডেটা থেকে ডেটাম, এজেন্ডা থেকে এজেন্ডাম, মেমোরান্ডা থেকে মেমোরান্ডাম, ক্রাইটেরিয়া থেকে ক্রাইটেরিয়াম। ক্লিয়ার হয়েছে না? এরকম প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে প্রচুর পরিমাণ আসে। এই চারটা থেকেই দেখবেন একটা কমন পড়ছে আপনার, বিশেষ করে ক্রাইটেরিয়াম, মেমোরান্ডা আসে, এজেন্ডাও প্রচুর পরিমাণে পরীক্ষার মধ্যে আসে। সেক্ষেত্রে ডেটা তো প্লুরাল আছে, তাহলে সিঙ্গুলার কোথায়? ডেটাম। এ নাম্বার উত্তর কোনটা বলেন তো? এ নাম্বার। ক্লিয়ার কিনা সবার? এটা ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, আ থাকলে আম দিব। ওকে ফাইন, ভালো কথা, সুন্দর সুন্দর বলছেন, না থাকলে আম দিবেন। ওকে নাইস, ঠিক আছে। 23 নাম্বার দেখেন, হুইচ ওয়ান ইজ প্লুরাল। এখানে কোনটা প্লুরাল একটু বলতে পারবেন? এখানে এখানে কোনটা প্লুরাল একটু জানান তো আমাকে। এখানে কোনটা প্লুরাল দেখেন তো? ইচ নাকি সামওয়ান নাকি এনিওয়ান? কোনটা? দেখেন একটাও প্লুরাল না, কারণ দেখেন ইচ এটার পরে ভার্ব সিঙ্গুলার হয়, এটার পরেও কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়, এনিওয়ানের পরেও কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে নাউন যদি সিঙ্গুলার হয় তবেই না ভার্ব সিঙ্গুলার হয়, তাই না? তার মানে এগুলো যদি আপনি সাবজেক্ট হিসেবে ধরেন, তার মানে এগুলো প্রোনাউন, এগুলো সবই কি? সিঙ্গুলার, এই কারণে এদের ভার্বও সিঙ্গুলার হয়। তার মানে এগুলো তিনটা কেউই প্লুরাল না, তার মানে এগুলো সিঙ্গুলার। তাহলে হুইচ ওয়ান ইজ প্লুরাল? কেউই না, নান অফ দিস। কি হবে? নান অফ দিস। ক্লিয়ার? নান অফ দিস। এই প্রশ্নগুলো নোট করে রাখবেন, দাগায় রাখবেন, খুব ভালো করে পড়বেন। বাছাইকৃত সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুইচ ওয়ান ইজ প্লুরাল? না না না, সামওয়ান কেন হবে? নান অফ দিস একটাও না। কারণ দেখেন ইচের পরে ভার্ব সিঙ্গুলার হয়, যেগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হয় ওই নাউনগুলো অবশ্যই সিঙ্গুলার। তার মানে ইচ অফ, সামওয়ান, এনিওয়ান সব সিঙ্গুলার, তাই নান অফ দিস। 24 নম্বরে যাব আমরা, দ্য প্লুরাল ফর্ম অফ ওভাম। দেখেন সেম প্রশ্ন, তাই না? এই যে ওভাম কি আছে? আম আছে। আপনাদের ভাষাই বলি, এই যে আম আছে, তাহলে আম তুলে দিয়ে কি দিবেন? আম তুলে দিয়ে আ দিবেন। আ যদি দেন, আ দিবেন কি? এ কোথায় আছে তাহলে বলেন? তাহলে এটা কোথায় আছে খেয়াল করেন, এটা কোথায় আছে দেখেন? ওভাম, এটা তো হবে না, এটা তো এমনিতেই সিঙ্গুলার আছে। নো, ওভামনেস বলতে কোনো স্ট্যান্ডার্ড ইংলিশ নাই। উত্তর কোনটা? ওভা মানে ডিম্বাণু, হ্যাঁ, বা ডিম্বাণু, এটা দ্বারা বোঝায় যে ডিম্বাণু আর কি। ওকে ফাইন, তাই না? ক্লিয়ার না সবার? একটুকু ক্লিয়ার হয়েছে না? থ্যাংক ইউ। আপনারা আমার থেকে একটা পিছিয়ে আছেন, মানে আমার কমেন্ট একটু পরে আসতেছে, মেবি, আই থিঙ্ক, আমার ভুল হতে পারে, বাট আমার থেকে একটু কমেন্টটা পরে আসতেছে। ওভা, তাই না? 25 নাম্বারটা আমরা একটু জানতে চাই, 25-এ যাই আমরা। ওকে ফাইন, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। আই থিঙ্ক এখান থেকে একটা প্রশ্ন কমন পড়বে, মানে এই 25 নাম্বারটা একটা প্রশ্ন এখান থেকে কমন পড়বে যে কোনো জায়গা থেকে, মানে 4টা অপশন থেকে। এজেন্ডা বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম। দেখেন এজেন্ডার মধ্যে আ আছে, তার এটা প্লুরাল। এটার সিঙ্গুলার কি? এটার সিঙ্গুলার হলো এজেন্ডাম। এটার সিঙ্গুলার কি বলেন তো? এজেন্ডাম। তাহলে আছে কি? আমার চাইছে সিঙ্গুলার, তাহলে এজেন্ডা প্লুরাল। বাট ওয়াসেস, এই যে এসিএস আছে, এটার ইটা কি বলেন তো? এই যে ওয়াসিস, তাই না? এই যে এসআইএস থাকলে এই যে এসিএস দিয়ে করা লাগে, তাই না? তাহলে এসিএস প্লুরাল হয়ে গেছে। তার মানে এখানে চাইছে সিঙ্গুলার, তাহলে এটাও প্লুরাল। বাট রেডিয়াস, রেডিয়াসটা কি আমার বলেন? রেডিয়াসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? রেডিয়াসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল একটু জানাবেন। ঠিক আছে, তাহলে রেডিয়াসটা কি বলেন তো? একটু জানাবেন তো আমাকে, রেডিয়াসটা কি? রেডিয়াস, তাই না? উত্তরটা রেডিয়াসই হবে। রেডিয়াসটা তো সিঙ্গুলার আছে, তাহলে দেখেন এটার প্লুরাল আছে দুইটা। একটা আছে হচ্ছে রেডি, আর এ ডি ডাবল আই, রেডি। আর একটা হচ্ছে রেডিয়াসেস, রেডিয়াসেস, এসিএস দিয়ে আছে। কি দিয়ে আছে? এসিএস দিয়ে আছে। আর ফর্মুলা, এটাও কিন্তু মোটামুটি ভাবে আপনার প্লুরালি আছে, তাই না? ফর্মুলাটা কি আছে? প্লুরালি আছে, এই জন্য আমাদের এটা দরকার নাই। এটা প্লুরালি আছে, এটার সিঙ্গুলার হইতেছে ফর্মুলা। ফর, এই যে মূলা, এটা কি? এটা হইতেছে আপনার সিঙ্গুলার, তার মানে এটা প্লুরালি আছে। আমার চাইছে সিঙ্গুলার, আমার চাইছে কি বলেন তো? সিঙ্গুলার। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এজেন্ডা, এটা প্লুরালি আছে, এটার সিঙ্গুলার হলো এজেন্ডাম। এই যে ওয়াসিস, মরুদ্যান, এটাও প্লুরালে আছে, কারণ এসআইএস থাকলে সিঙ্গুলার হয়, তার মানে এটাও হবে না। আবার ফর্মুলা, এটাও প্লুরাল আছে, কারণ শেষে ই আছে, তাই এটা সিঙ্গুলার হলো ফর্মুলা। তাহলে উত্তর হলো রেডিয়াস। রেডিয়াসের প্লুরাল দুইটা, একটা হলো রেডি আর একটা হলো রেডিয়াসেস। আমি আপনাকে 100% শিওর দিতে পারি, এই যে রেডি, এটা খুব কমন, এটা খুবই কমন, এইটা অপশনে থাকে বেশি, এটা খুবই কমন এবং এইটা অপশনে থাকে বেশি। বুঝতে পারছেন? এটা খুবই কমন, আমি বলবো এটা মুখস্থ করবেন, কোনো কথা হবে না। রেডিটা বেশি থাকে, আর রেডিয়াসেস যেটা দেখতে পাচ্ছেন এটা পরীক্ষার মধ্যে কম থাকে, এটা পরীক্ষার মধ্যে মোটামুটি একটু কম থাকে। ক্লিয়ার? পারবেন কিনা একটু জানতে চাই, সবাই এটা পারবেন কিনা একটু জানতে চাই। ক্লিয়ার?
আচ্ছা, এরপর আমরা 26-27 নম্বরে যাব। হুইচ ইজ দ্য ওয়ার্ড প্যারেন্ট? প্যারেন্টটা কি? আমরা যথেষ্ট নাম্বার দেখছি, এখন আমরা একটু কি বলে এটাকে আপনার জেন্ডার দেখবো। জেন্ডার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে, জেন্ডার থেকেও আপনাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পড়বে, এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি আর কি। জেন্ডার থেকেও প্রশ্ন পরীক্ষার মধ্যে কমন পড়ে। তাহলে বলেন প্যারেন্টস এটা কি জেন্ডার? বলেন প্যারেন্টসটা কি জেন্ডার, একটু জানাবেন। প্যারেন্টসটা কি জেন্ডার একটু দেখতে চাই। প্যারেন্টস কি জেন্ডার বলেন তো, এটা কি জেন্ডার? এটা কি কমন জেন্ডার কিনা? দেখেন যেই জেন্ডার দেখে মানে যেই জেন্ডারের ভিতরে নারী পুরুষ উভয়ই থাকে ওইটাকে আমরা কমন জেন্ডার বলি। তাহলে প্যারেন্টস পিতামাতা, তার মানে এটা নিঃসন্দেহে কি কমন জেন্ডার। এটা কি জেন্ডার বলেন তো? কমন জেন্ডার। ওকে, 27 নাম্বারটা হচ্ছে কমন জেন্ডার, সবাই উত্তর করতে পারবে। 28 নাম্বার, দ্য ওয়ার্ড সিবলিং মিনস। সিবলিং মানে কি বলেন? সিবলিং মানে হচ্ছে ভাই বোন, অর্থাৎ ব্রাদার অথবা কি সিস্টার। সবাই পারবেন না? থ্যাংক ইউ। ব্রাদার অথবা সিস্টার। এই যে দেখেন আপনার দিকে চাই রয়েছে ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে কি? ইনফ্যান্ট মানে শিশু, এবং এটা একটা কি নাউন? এটা একটা কমন নাউন। সিস্টার মানে বোন, এটা একটা কমন নাউন। ব্রাদার মানে ভাই, এটা একটা কমন নাউন। তাহলে সিবলিং মানে শুধু ভাই বা শুধু বোন না, ভাই অথবা বোন মানে ভাই বোন, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা জানেন। 28 নাম্বারটা সবাই পারেন আমি জানি। 29 নাম্বারটা দেখেন, আই প্রিফারের পরে কি হয়? প্রিফারের পরে সবসময় দেখবেন, প্রিফারের পরে সবসময় টু হয়। এই প্রিফারের পরে কখনোই দেন হয় না। প্রিফারের পরে কখনো কি হয় না? দেন হয় না। প্রিফারের পরে দেন হয় না, প্রিফারের পরে কি হয়? টু হয়। যারা এই প্রশ্নগুলোকে হেলা করতেছেন তারা পরীক্ষার মধ্যে দেখবেন কি হয়, আপনার লগে দেখবেন কি পরিমাণ প্রশ্নগুলো এখান থেকে আসে, জাস্ট আপনি একবার দেখবেন, ঠিক আছে? যারা ক্লাস করতেছে 100% উপকৃত হবে এবং সে পরীক্ষার মধ্যে ব্যাখ্যাগুলো থেকেও উত্তর করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? 29 নাম্বার। এরপর 30 নাম্বার আমরা যদি যাই, হিড একটা প্রশ্ন মানে আমরা বাদ রেখে আসলাম কিনা, দ্য চাইল্ড। আচ্ছা, ওটা পরে আসছি আমরা, ঠিক আছে। 26, 27, 28, 29, 30। হ্যাঁ, 30 নাম্বার প্রশ্নটা দেখেন। 30 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখবেন। হি ডাইড। দেখেন ডাই দিয়া অনেক প্রিপোজিশন আছে, ডাই দিয়া অনেক প্রিপোজিশন আছে, যেমন ডাই অফ, তারপরে আছে কি বলেন তো ডাই ফর, তারপরে আছে হচ্ছে ডাই বাই। এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। ডাই অফ মানে কি শুনেন, ডাই অফ মানে রোগে মারা যাওয়া, ডাই অফ মানে হচ্ছে দারিদ্রতায় মারা যাওয়া, দারিদ্রতায় মারা যাওয়া। ডাই অফ মানে হইতেছে ক্ষুধায় মারা যাওয়া, ডাই অফ মানে ক্ষুধায় মারা যাওয়া। অনেকেই কিন্তু এই দুইটা জানে না, অনেকেই দারিদ্রতায় মারা যায়, ডাই অফ ক্ষুধায় মারা যায়, অনেকেই এই দুইটা জানে না। আচ্ছা, ডাই ফর মানে হইলো আত্মত্যাগ করা, আত্মত্যাগ। আত্মত্যাগ মানে হইতেছে দেশের জন্য মারা যাওয়া। আত্মত্যাগ মানে কি বলেন তো? দেশের জন্য মারা যাওয়া বা দেশের জন্য শহীদ হওয়া। আর ডাই বাই মানে হইলো আপনার দুর্ঘটনায় মারা যাওয়া অথবা আত্মহত্যা করা। দুর্ঘটনায় অথবা কি অথবা আত্মহত্যা, এই তিনটা বেশি কমন। আরেকটা আছে ডাই ফ্রম। আরেকটা কি আছে বলেন তো? ডাই ফ্রম। ডাই ফ্রম মানে হচ্ছে ওভার ইটিং। ওভার ইটিং অতিরিক্ত খেয়ে মারা যাওয়া, অতিরিক্ত খেয়ে মারা যাওয়া। এখানে যেহেতু বলছে সে তার দেশের জন্য মারা গেছে, তাহলে কি দিতে হবে বলেন তো? ফর দিতে হবে। ক্লিয়ার? তাহলে দিতে হবে কি? ফর। তাহলে ডাই অফ রোগে মারা যাওয়া, দারিদ্রতায় মারা যাওয়া, ক্ষুধায় মারা যাওয়া। ডাই অফ মানে কি? ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া, দারিদ্রতায় মারা যাওয়া, ক্ষুধায় মারা যাওয়া। ডাই ফর আত্মত্যাগ করে মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া, একই কথা। ডাই বাই দুর্ঘটনায় বা আত্মহত্যা। ডাই ফ্রম অতিরিক্ত কোনো কিছু করে, বিশেষ করে ওভার ইটিং। ওভার ইটিং এর ক্ষেত্রে বেশি বসে। ক্লিয়ার? সেই ক্ষেত্রে এখানে ডাই ফর হবে। 31 নাম্বার, দ্য পদ্মা অ্যাবাউন্ডস। দেখেন অ্যাবাউন্ড হইতে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাবাউন্ড, অ্যাবাউন্ডের পরে সবসময় উইথ হয়। অ্যাবাউন্ডের পরে কি হয়? অ্যাবাউন্ডের পরে উইথ হয়। অ্যাবাউন্ডের পরে কি হয় বলেন তো? উইথ হয়। ভেরি গুড। অ্যাবাউন্ডের পরে কি হয় বলেন? উইথ হয়। অ্যাবাউন্ডের পরে কি হয় সবাই লিখবেন। অ্যাবাউন্ডের পরে হয় উইথ, অর্থাৎ প্রচুর পরিমাণে থাকা। অ্যাবাউন্ড উইথ মানে প্রচুর পরিমাণে থাকা, প্রচুর পরিমাণে থাকা। অ্যাবাউন্ড উইথ প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড বেষ্টিত থাকা। মানে পদ্মা নদী একদম হিলসা মাছ, ইলিশ মাছ একদম বেষ্টিত আছে, তাই না? তাহলে দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ, অফ হবে না, ইনো হবে না, ফর হবে না, অ্যাপ্রোপ্রিয়েট মুখস্থ করবেন। বিসিএস এর আমি বলি, বিসিএস এর অ্যাপ্রোপ্রিয়েট গুলো, প্রাইমারির অ্যাপ্রোপ্রিয়েট গুলো, ঠিক আছে? আরেকটা আমি বলে দিই, মেডিকেলের যেই অ্যাপ্রোপ্রিয়েট গুলো আছে, মেডিকেলের এই তিনটা জায়গার অ্যাপ্রোপ্রিয়েট পড়বেন, এই তিনটা জায়গার অ্যাপ্রোপ্রিয়েট পড়বেন, আপনি 90% কমন পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এই বিসিএস এর প্রশ্নগুলো দেখবেন জাস্ট। বিসিএস এর অ্যাপ্রোপ্রিয়েট, প্রাইমারির অ্যাপ্রোপ্রিয়েট, মেডিকেলের অ্যাপ্রোপ্রিয়েট, এই বছরের বিসিএস, প্রাইমারি, মেডিকেল এই অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন গুলো যদি দেখেন ইনশাল্লাহ কমন পাবেন।
ঠিক আছে, ভালো করে পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো। আর এই সবগুলো আমাদের শর্ট সাজেশনে দেওয়া আছে, সবগুলোই আমাদের শর্ট সাজেশনে কিন্তু দেওয়া আছে। সব থেকে বড় কথা, জব ইংলিশ বইতেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিছি আমরা, ঠিক আছে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিছি। 32 নাম্বার, খুব বেশি প্রশ্ন কিন্তু আমাদের আর নাই। দেখেন 32 নাম্বার, প্রফেসর রাজ্জাক ওয়াজ স্কলারের পরে অফ হয়, স্কলারের পরে কি হয়? অফ। মুখস্থ পড়া, কোনো কথা হবে না। স্কলার অফ। দেখেন প্রফেসর স্কলারের পরে কি হয় বলেন? অফ হয়। ভেরি গুড। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে যাইতেছে কিন্তু আমার স্টুডেন্ট বাড়তেছে। ভেরি গুড, মাশাআল্লাহ। ঠিক আছে, ওকে। দেখেন এটা কি হবে তাহলে? প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার অফ। এটা নিয়ে বেশি টাইম দিলাম না, মুখস্থ পড়া। 33 নাম্বার, এইটা খুবই গুরুত্বপূর্ণ বাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশনে চলে আসছি, কেউ মিস করা যাবে না। এখানে ঝামেলায় পড়বেন আপনি। মনে রাখবেন অ্যাট দ্য এন্ড হয়, একটা হয় অ্যাট দ্য এন্ড, আরেকটা হয় ইন দ্য এন্ড। এখান থেকে একটা প্রশ্ন আসবে আপনার, একটা অ্যাট দ্য এন্ড আর একটা ইন দ্য এন্ড। শুনেন, অ্যাট দ্য এন্ড মানে হলো শেষে, অ্যাট দ্য এন্ড মানে শেষে, আর ইন দ্য এন্ড মানে পরিশেষে। তো একটা হইলো শেষে, আরেকটা হইলো পরিশেষে। পরিশেষে মানে হচ্ছে আর রেজাল্ট, মানে রেজাল্ট একদম শেষে, পরিশেষে। ব্যাপারটা কথা মাথায় রাখবেন। অ্যাট দ্য এন্ড মানে শেষে, কিন্তু ইন দ্য এন্ড মানে পরিশেষে, সব শেষে। ক্লিয়ার? ইন দ্য এন্ড মানে কি? ইন দ্য এন্ড মানে পরিশেষে বা সব শেষে, পরিশেষে বা সব শেষে, একদম সবার শেষে। এই দুইটা বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন। আমি আবারও বলতেছি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। একটা হলো অ্যাট দ্য এন্ড মানে শেষে, কিন্তু ইন দ্য এন্ড মানে হইলো পরিশেষে। ইন দ্য এন্ড মানে কি? ইন দ্য এন্ড মানে পরিশেষে। অ্যাট দ্য এন্ড মানে শেষে, কিন্তু ইন দ্য এন্ড মানে কি? পরিশেষে। ক্লিয়ার? মুখস্থ করতে হবে, অ্যাট দ্য এন্ড মানে শেষে, আর ইন দ্য এন্ড মানে পরিশেষে। তাহলে এখানে হবে শেষে। তার মানে এখানে বলতেছে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল এট দ্য উইকেন্ড। তার মানে তুমি কি এই সপ্তাহের শেষে কিছু করবা, এটা বোঝাইছে শেষে, পরিশেষে বলে নাই। তার মানে পরীক্ষার মধ্যে আসছে অ্যাট দ্য এন্ড, আপনার আসতে পারে ইন দ্য এন্ড। ইন দ্য এন্ড মানে পরিশেষে, রেজাল্ট। ক্লিয়ার? মুখস্থ করতে হবে। ওকে, ফাইন। তার মানে এখানে হবে কি? অ্যাট। ওকে, 34 নাম্বারটা দেখেন। 34 নাম্বার, এই যে আমার মজার একটা ব্যাপার আসছে, ঠিক আছে? 34 নাম্বারটা একদম খুব দুর্দান্ত একটা বিষয়, কিচ্ছু করার দরকার নাই। 34 নাম্বার, সিন্স আর ফর কোথায় দিবেন বুঝিয়ে দিছিলাম। সিন্স মানে থেকে, এটা মনে করবেন। সিন্স মানে কি? থেকে। আর ফর মানে ধরে। দাদা, ওই ব্যাপক আর নির্দিষ্ট সময়ে যাওয়ার দরকার নাই, ব্যাপক আর নির্দিষ্ট সময়ে যাওয়ার দরকার নাই। আপনি কি করবেন? গ্যাপের পরবর্তী টাইমটাকে জিজ্ঞাসা করবেন তুমি কি থেকে নাকি বাবা তুমি ধরে। যদি উত্তর দেয় থেকে তাহলে সিন্স, উত্তর যদি দেয় ধরে তাহলে ফর। আসেন উদাহরণ দিই। গ্যাপের পরে আমি যদি লিখি 2 আওয়ার্স, কি লিখি বলেন তো? 2 আওয়ার্স। গ্যাপের পরে যদি লিখি মর্নিং, কি লিখি? মর্নিং। গ্যাপের পরে যদি লিখি লাস্ট নাইট, গ্যাপের পরে যদি লিখি 2001, বাক্যটা খেয়াল করবেন, খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন। দেখেন এই টাইমটাকে জিজ্ঞাসা করবেন থেকে নাকি ধরে। থেকে বললে কি দিবেন? সিন্স। ধরে বললে কি দিবেন? ফর। সোজা কথা। তাহলে বলেন, আমরা কি 2 ঘন্টা ধরে বলি নাকি থেকে বলি? ধরে বলি। আমি বলি যে আমি 2 ঘন্টা ধরে পড়তেছি। কখনো কি বলেন যে আমি 2 ঘন্টা থেকে পড়তেছি? না, আপনি বলেন আমি 8টা থেকে পড়তেছি। তো যেহেতু ধরে, তো ধরে ইংরেজি কি তাহলে? ফর। 2 ঘন্টা ধরে। আপনি কি সকাল ধরে বলেন? আপনি বলেন সকাল থেকে। তো যেহেতু আপনি বলেন সকাল থেকে, তো থেকে বললে আপনি কি দিবেন বাবা? সিন্স। আপনি কি গত রাত থেকে বলেন না ধরে বলেন? গত রাত থেকে বলেন। আরে বেটা, থেকে বললে কি দিব তাহলে আমরা? সিন্স। আপনি কি 2001 সাল থেকে বলেন নাকি ধরে বলেন? থেকে বলেন। তাহলে থেকে বললে আপনি কি দিবেন? সিন্স। সোজা কথা। ধরে বললে ফর, থেকে বললে সিন্স। এত টাইমে যাইতে হবো কিসের জন্য? ব্যাপক সময়, নির্দিষ্ট সময় যাওয়ার দরকার নাই তো। ক্লিয়ার হয়েছে? এইটা আর জীবনে ভুল হবে না। বলেন, এটা কি জীবনে ভুল হবে আপনাদের? এই সিন্স আর ফরের নিয়ম জীবনে ভুল হবে? জীবনেও ভুল হবে না। যত কঠিন প্রশ্ন আসুক, সিন্স আর ফরের প্রশ্ন জীবনেও ভুল হবে না যদি এইভাবে সলভ করেন যে থেকে নাকি ধরে। সোজা কথা। থেকে বললে সিন্স, ধরে বললে ফর। জানাবেন আপনারা এইভাবে যদি পরীক্ষায় আসে পারবেন কিনা, একটু জানান প্লিজ। সবাই আমাকে একটু জানাবেন এইটুকু ঠিক আছে কিনা, একটু প্লিজ। জীবনে ভুল হবে? জীবনে কি ভুল হবে? এটা পারবেন কিনা?
জীবনে ভুল হবে? জীবনেও ভুল হবে না ইনশাআল্লাহ তাআলা। আমার ধারণা জীবনেও ভুল হবে না। যত শিক্ষার্থীকে এই পর্যন্ত পড়াইছি সবাই এটা পারে। হি হ্যাজ বিন ইল, কি বলেন, থেকে নাকি ধরে? বলেন, এটা কি গত গত রাত থেকে, শুক্রবার থেকে, গত শুক্রবার থেকে নাকি ধরে? আমরা কি বলি? আমরা বলি গত শুক্রবার থেকে। কি বলি? গত শুক্রবার থেকে। এই গত শুক্রবার থেকে। জানো ভাই, 3-4 মিনিট লাগবে, 3-4 মিনিট লাগবে আরো। ঠিক আছে, ওকে। দেখেন, আমি ঢাকায় 2000 সাল থেকে বাস করি, তাহলে থেকে যেহেতু বলছেন তাহলে অবশ্যই সেন্স হবে। এখানে কি গত রাত থেকে মানে শুক্রবার থেকে, গত শুক্রবার থেকে নাকি ধরে? থেকে বেটা, থেকে মানে কি? থেকে মানে সেন্স। ঠিক আছে, ওকে, নাইস, ভেরি গুড। 35 নাম্বার আছে 4-5টা, 36-এ যাবো আমরা। দেখেন, ইউ মে গো ফর আ ওয়াক ইফ ইউ ফিল। বাবা, ফিলের ব্যাপারটা বুঝে নেন। শুনেন, এখানে আছে ফিলের পরে কি হয়, আমি আপনাকে বলে দিই। ফিলের পরে হয় লাইক, এটার অর্থ হচ্ছে ইচ্ছে করা। ফিল লাইক মানে হইলো ইচ্ছে করা। তবে বাবা, এটা আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা কি? সেটা একটা নোট মনে রাখবেন। সেই নোটটা হইলো, এই যে ফিল লাইকটা দেখতে পাইতেছেন না, এই ফিল লাইকের পরে সবসময় ভার প্লাস আইএনজি হয়। ফিল লাইকের পরে সবসময় কি হয়? ভার প্লাস আইএনজি হয়। ঠিক আছে, দেখেন তো ফিল লাইকের পরে কি হয়? আইএনজি। আমি আপনার 2টা উদাহরণ দিই, নাকি বলবেন স্যার 2টা উদাহরণ দেন? দেই, চলেন। ধরেন আমি যদি বলি আই ফিল লাইক ইটিং, আমি যদি বলি আই ফিল লাইক ইটিং, এর মানে কি? আমার খেতে ইচ্ছে করছে। আমি যদি বলি আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। আমি যদি বলি আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছে করছে। বলেন, সমস্যা কি? সারাদিনই বলা যাবো আই ফিল লাইক ইটিং। পরীক্ষার মধ্যে আসছে ফিলের পরে কি হয়? ফিলের পরে লাইক হয়, এটা আপনি জানেন, কিন্তু ওইটা আইলো না। আইলো কি? যে ফিল লাইকের পরে ভার্ব কি হয়? ফিল লাইকের পরে ভার্ব আইএনজি হয়। এই নোটটা খুব ভালো করে মাথায় রাখবেন, বলে দিলাম কথাটা। ঠিক আছে, ফিল লাইকের ভালো করে মাথায় রাখবেন, ভালো করে। বুঝতে পারছেন কিনা? নোটটা ক্লিয়ার কিনা? ফিলের পরে লাইক হয়, এটা তো সবাই জানে, কিন্তু ফিল লাইকের পরে ভার প্লাস আইএনজি হয়, এটা মনে রাখবেন। কারণ এইবার প্রশ্ন আসছে বিসিএস এ, এটা সামনেবার আসলো যে ফিল লাইকের পরে কি হয়, গ্যাপ দিয়ে দিল আপনারে, দিতেই তো পারে। ক্লাস এখন শুরু হয় নাই, ক্লাস শুরু হয়েছে মিনিমাম 1 ঘন্টা আগে। 1 ঘন্টা 13 মিনিট, শিক্ষার্থীর সংখ্যা একই রকম। তো এটাই প্রমাণ করে যে আপনারা আসলে ভালো কিছু চান। এই যে এখন অনেকেই পড়াশোনা করতেছে, একটু আগে খালি পেছাল পারছে। ভেরি গুড। প্লিজ পুট দ্য ওয়েজ দ্যাটস দ্য টেবল। আপনি জানেন কোনো বস্তুর উপরিতলের সাথে যদি আরেকটি বস্তুর নিচুতল লেগে থাকে তাহলে অন হয়। ধরেন এই যে কলমটা, এই কলমের নিচুতলটা আমার হাতের উপরিতলে যদি লেগে থাকে এরকম, তাহলে কি হবে? অন হবে, অন। যেমন আমি যদি এরকম একটা প্রশ্ন করি আপনাকে, যেমন এই যে এটা একটা কি বলেন তো? এইটা একটা বক্স। এই বক্সের উপরিতল দেখেন এই যে লেগে আছে, তাহলে দেখেন লেগে আছে না? তাহলে লেগে আছে যেহেতু অন দিতে হবে, লেগে আছে যেহেতু কি দিতে হবে? অন দিতে হবে। ঠিক আছে, সহজ করেই হবে। আমি এখানে একটা পালস, আপনারা অনেকে ভাবতেছেন স্যার কঠিন প্রশ্ন না, সহজ প্রশ্ন না, এখানে এগুলোর বলে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আমি আপনাকে যেই প্রশ্নগুলো দিচ্ছি এগুলোর বলে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গুলোই সব থেকে বেশি কমন। অনেক বেশি কঠিন, অনেক বেশি সহজ না, মাঝামাঝি লেভেলের আসে, যাতে সবাই মোটামুটি পারে আবার পারে না। মানে ইউ মাইট বি কনফিউজড, আপনি কনফিউজড হয়ে যাবেন, কিন্তু প্রশ্ন সহজ থাকবে। ঠিক আছে, অন দ্য টেবল, অন দ্য টেবল। 37 নাম্বার কি হবে? অন। কি হবে? অন। 38 নাম্বার দেখেন, ওটস ওর্থ ইন্ট্রোডিউস দ্য রিডার্স, ওটস ওর্থ ইন্ট্রোডিউস দ্য রিডার্স, তাই না? তাহলে ইন্ট্রোডিউসের পরে কি হয়? ইন্ট্রোডিউসের পরে টু হয়। ইন্ট্রোডিউসের পরে কি হয় বলেন তো? টু হয়। তো যেহেতু টু হয়, উত্তর কি? টু, তাই না? ইন্ট্রোডিউস টু, প্রিপোজিশন। 39 নাম্বার, দ্য ট্রি হ্যাজ বিন ব্লন। ব্লনের পর অনেক কিছু হয়, ব্লনের পরে ব্লন আউট হয়। শুনেন, ব্লনের পরে অনেক কিছুই হয়, ব্লন আউট হয়, ব্লন অফ হয়, ব্লন আপও হয়। তবে এখন হবে ব্লন অ্যাওয়ে, কারণ বাতাসে উড়ে যাওয়া বোঝাতে, বাতাসে উড়িয়ে নেওয়া, এরকম বাতাসে উড়িয়ে নেওয়া বোঝাতে ব্লন অ্যাওয়ে হয়। এই যে ঝড়ে, এই যে ঝড়ে উড়িয়ে নিতেছে, তাই না? দ্যাটস ওয়াই ব্লন অ্যাওয়ে। কি বলেন তো? ঠিক আছে, ব্লন অ্যাওয়ে। ক্লিয়ার? সব আছে, সব প্রশ্নগুলোই আছে, আপনি 100% শিওর থাকেন সব প্রশ্নগুলোই আছে। আমি আপনাকে আবারও বলতেছি, প্রাইমারি কোয়েশ্চেন, আপনি যেই কোয়েশ্চেনটা ফাঁস হয়েছিল কিছুদিন আগে, আপনি ওই প্রশ্নটা যায় দেখেন যে কত ইজি আসছিল, কিন্তু সবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আপনি রাত ভরে একদম কঠিন কঠিন প্রশ্নগুলো দেখছেন, কিন্তু কিছুই আসে না, আসছে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, সহজ সহজ আসছে। কোনটা কোন নাউন, কোনটা প্রোনাউন, কোথায় সিন্স বসে, কোথায় বাই বসে, কোথায় টু বসে, কোন ইডিয়মটা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো আসছে। কিন্তু আপনি কঠিন কঠিন গুলো পড়ে ব্রেনের তার তো ছিঁড়া ফেলাইছেন।
দরকার নাই। 25টা প্রশ্নের মধ্যে আমি আপনাকে 100% শিওর দিতে পারি, এই 25টা প্রশ্নের মধ্যে এই 15 থেকে 17টা প্রশ্ন সবাই পারবে। 15 থেকে 17টা প্রশ্ন সবাই পারবে, সবাই পারবেন, সবাই, আমি বলতেছি সবাই পারবেন। 15 ঠিক আছে, আমি আবারও বলতেছি আপনারা এই 25টা প্রশ্নের মধ্যে 15 থেকে 17টা প্রশ্ন আপনারা সবাই পারবেন। পারবেন না কয়টা জানেন? পারবেন না হইলো ওই যে 5 থেকে 7টা। এই 5 থেকে 7টাই তো চাকরি হয়, এই 5 থেকে 7টাই চাকরি হয়। ঠিক আছে, এই 5 থেকে 7টাই চাকরি হয়। এক্সামের প্রশ্ন ফাঁস হবে এটার কথা বলেন আপনি? কখনোই ফাঁস হবে না, এই ধরনের বিভ্রান্তিতে যাবেন না। তো 40টা প্রশ্নের মধ্যে আমি টোটাল 40টা প্রশ্ন পড়াইলাম, 40টার মধ্যে কয়টা হয়েছে আপনার বলেন? 40টা প্রশ্নের মধ্যে কয়টা হয়েছে এবং ক্লাসটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর আপনাদের এই 40টা প্রশ্নের মধ্যে কতগুলা হইলো, কতগুলা পারলেন? আমি আপনাকে যতগুলো প্রশ্ন দিছি সবগুলো প্রশ্ন স্ট্যান্ডার্ড, মানে কঠিনও না সহজও না। যদি কারো কাছে এই প্রশ্নগুলো সহজ মনে হয় তাহলে আপনাকে ভাবতে হবে আপনি পজিটিভ জোনের ভিতরে আছেন, আপনার দ্বারা সম্ভব। আর যদি কঠিন মনে হয়, আপনার বেসিক একদম বাজে, আপনার দ্বারা পসিবল না, সত্যিই পসিবল না। কারণ তেল মারা কথা বলা যাবে না, তেল মারা কথা বলা যাবে না। ঠিক আছে, যেটা সত্য সেটাই বলবো। যাদের কাছে আমার এই 40টা প্রশ্ন মোটামুটি সহজ মনে হয়েছে তারা আলহামদুলিল্লাহ পজিটিভ আছেন। আমি আশা করব তারা সবাই মোটামুটি 25টা প্রশ্ন না, মোটামুটি সবার 20, 21, 22 এরকম হবে। আর ভোকাবুলারি গুলা যদি ভালো পারেন তাহলে কিন্তু আপনার 23টা বা 24টা হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছেন? তো আপনারা খুব ভালো পারফর্ম করছেন, একদম প্রথম থেকেই শেষ পর্যন্ত ক্লাস করছেন। তো সাহিত্যের উপর একটা ক্লাস আমরা নিব, আগামী ক্লাস সাহিত্যের উপরে নিব। তো সবাই সাহিত্যের উপর ক্লাস তো করবে, তাই না? ইনশাল্লাহ সবাই সাহিত্যের উপরে ক্লাসটা করবেন অবশ্যই। সাহিত্য থেকে 1 মার্ক কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো সাহিত্যের উপরে আমরা একটা ক্লাস দিব, তাই ওই বিষয়টা আমি আবার বলে রাখতেছি। সো আমাদের এখন আর সময় নেই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কেটে দেন, কেটে দেন, কেটে দেন, কেটে দেন।